ওকে। ফিজিওলজি ওয়াইটা বাদ চলে গেছে। What the hell? সবাই আসতে থাকুক আস্তে আস্তে। এখনো তো আসেনি, ক্যান্সেল করতে পারে। না না, ক্যান্সেল করেন না। দেখি যে এখানে ফিজিওলজি আসছে কিনা। হয়ে গেছে অটোমেটিক। ও আচ্ছা, কথা শোনা যায়? সবাই জয়েন করতে থাকো আস্তে আস্তে। আমার কি কথা শোনা যায়? এখন তো কথা শোনা যায় না। কথা বলো তো। হ্যালো হ্যালো হ্যালো। বাইরে সাউন্ড আসছে। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যাঁ। সাউন্ড ক্লিয়ার নাকি? আসছে মানুষজন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু তোমাদের সব ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আপনি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দেন সবাই যাতে জয়েন করে। যে যে নিজ নিজ ফ্রেন্ড যাদেরকে চেনো সবাইকে একটু মেনশন দাও যে ক্লাস শুরু হয়ে গেছে আসতে। হ্যাঁ, ঠিক আছে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, সামনের দিনের ক্লাস বোঝার জন্য আজকে একটু মানুষ বেশি হওয়া দরকার, তাছাড়া পরের দিন আবার বুঝতে পারবে না। সপ্তাহ জুড়ে ক্লাসটা হতে। সবাই চলে আসো, সবাই সবার নিজ নিজ ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বলো যে আসতে। ফাস্ট ফাস্ট, একটু দেরি হয়ে গেছে শুরু করতে করতে ক্লাস। আজকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে গেছিলাম। ক্লাস কেন খুঁজে না পেয়ে ভয় পেয়ে গেছে? ক্লাস কি খুঁজে পাওয়া যায় না? গ্রুপে আছে সব ক্লাস, সমস্যা নেই, এই গ্রুপেই আছে। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। পেজ নাম্বার আজকে হচ্ছে, আজকের পেজ নাম্বার কত? এক মিনিট। আজকে গাইটনের চ্যাপ্টার 4, আজকে চ্যাপ্টার 4। হ্যাঁ, মেমব্রেন ফিজিওলজি, নার্ভ অ্যান্ড মাসেল। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 থেকে শুরু হবে, মানে এটা তো আমার আগের বই। চ্যাপ্টার 4 না এটা? চ্যাপ্টার 4, দেখো, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস থ্রু সেল মেমব্রেন। আজকে আসলে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে ট্রান্সপোর্ট আর একটা পটেনশিয়াল। তো ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স থ্রু সেল মেমব্রেন চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5, এই দুইটা আজকে আমাদের পড়া। আজকে স্টুডেন্ট আমি একটু বেশি আশা করছিলাম, আজকে স্টুডেন্ট এত কম কেন বুঝতেছি না। আমি জানি এই টাইমটা একটু কষ্ট, কিন্তু এই টাইমটাই ক্লাস করা একটু কষ্ট আমি জানি, কিন্তু এই টাইমটা আসলে এছাড়া আমার সময় নেই ক্লাস নেওয়ার। লাইন বাই লাইন পড়া লাগে না, যে জিজ্ঞেস করেছো, লাইন বাই লাইন পড়া লাগে না ফিজিওলজি গাইটন, বাট প্রথমে একবার তো তোমার রিডিং পড়াই লাগবে। তুমি একটা চ্যাপ্টার ধরো আমি পড়াইলাম, পড়ানোর পরে ওটা একবার পুরো চ্যাপ্টারটা রিডিং দিতে হবে। আর একটা জিনিস যে ক্লাসে সবসময় সব কিছু শেষ করা পসিবল হয় না, হ্যাঁ, এই জন্য তোমাদের যেটা করতে হবে, আমি পড়ানোর পরে তোমাদেরকে ওই চ্যাপ্টারটা গাইডন থেকে একটু মানে পুরাটা একবার থরলি রিড করতে হবে। পুরাটা একবার পড়ে নেওয়ার পরে তারপরে তোমরা ওখানে যদি দেখো যে কোনো কিছু একটা বাদ চলে গিয়েছে বা কোনো টপিক তুমি বুঝতে পারতেছো না, তখন এটা নিয়ে তুমি কোয়েশ্চেন করবা, গ্রুপে পোস্ট দিবা যে আপু এটা কি বা এটা কি। আমি হোমিওস্ট্যাসিস পড়ানোর সময় তোমাদের একটা জিনিস পড়াই নেই, সেটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, অ্যাডাপটিভ কন্ট্রোল। এই টপিকটা আমি বাদ দিয়েছিলাম দেখার জন্য যে কেউ আমাকে এটা নিয়ে কোয়েশ্চেন করে কিনা, যে আপু এটা তো পাইলাম বইয়ে কিন্তু এটা তো আপনি বলেন নাই। সেকেন্ড ক্লাসে এটা নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করে নাই আমাকে যে আপু ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, অ্যাডাপটিভ কন্ট্রোল এটা তো বইয়ে দেখলাম, আপনি তো এটা পড়াননি, এটা একটু বুঝাই দেন।
কালকে ক্লাস পরীক্ষা দেওয়ার পরে সবাই বুঝতে পারছে যে না এটা তো পড়া হয় নাই। তাহলে আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে ক্লাস যেটা নিব সেটা নেওয়ার পর পর তোমাদেরকে বইয়ে ওই চ্যাপ্টারটা পড়তে হবে, থরলি একবার রিডিং দিতে হবে, তারপরে না তুমি বুঝবা যে কোনগুলো তুমি আসলে বুঝতে পেরেছো আর কি কি তুমি আসলে বুঝতে পারো নাই। যেগুলো বুঝতে পারো নাই বা যেগুলো বাদ গেছে সেগুলো তারপরে আমার কাছ থেকে এসে বুঝে নিতে হবে বা গ্রুপে পোস্ট দিতে হবে, আমি তখন বুঝাই দিব। আজকে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, অ্যাডাপটিভ কন্ট্রোল একদম লাস্টে বলবো। আমি দেখছিলাম, হ্যাঁ সুপার নোটসে ভাইয়া দিয়েছে, কিন্তু এটার ক্লাসে কিন্তু আমি বলি নাই। আমি এটা দেখেছিলাম, হ্যাঁ ভুল করছিলাম ওটা। আমি দেখলাম আজকে একজন, না লাগবে, সবই লাগবে আসলে। আমি ওইটা ইচ্ছা করেই বাদ দিয়ে গেছিলাম যাতে দেখি যে তোমরা কেউ এটা নিয়ে কোয়েশ্চেন করো কিনা। বই পড়তে যে যখন তোমরা এটা পাবা তখন আমাকে কেউ কোয়েশ্চেন করো নাকি সেকেন্ড ক্লাসে। এই জন্যই কিন্তু আমি একটা ইজি টপিক রাখছিলাম যাতে করে তোমরা কেউ কোয়েশ্চেন করলে আমি ওটা বুঝিয়ে দিতে পারি, কিন্তু তোমরা কেউ কোয়েশ্চেন করোনি। যাই হোক, বাট বই রিডিং পড়েছেন দেখে এক্সামে পারছি, ভেরি গুড। এই যে বই রিডিং করে এক্সামে পারছে। আসলে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল বা অ্যাডাপটিভ কন্ট্রোল যেটা, সেটা কিন্তু আসলে অত কঠিন কিছু না। তোমরা যারা বই থেকে পড়েছো তোমরা বলো যে তোমাদের আসলে ওখানে কোনো বুঝতে সমস্যা আছে নাকি। যাই হোক, ওটা আমি একদম ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? আজকে আমাদের পড়াটা একটু বেশি আছে, মেমব্রেন ট্রান্সপোর্ট আর মেমব্রেন পটেনশিয়াল পড়বো। গত ক্লাসে আমি একদম লাস্টের দিকে ট্রান্সপোর্টের একটু কিছু জিনিস বলছিলাম, ঠিক আছে? আজ গত ক্লাসে আমি একটু বলছিলাম, আজকে আমি ওইটাই আবার শুরু করবো আর কি, ওখান থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে আমি এখন শুরু করি, যারা আসছে আসছে আর যারা আসবে না পরে দেখে নিতে পারবে। আজকে আমরা পড়বো মেমব্রেন ট্রান্সপোর্ট আর মেমব্রেন পটেনশিয়াল, এই দুইটা নিয়ে পড়বে। দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট জেনারেল ফিজিওলজির মধ্যে, এটা একদম বেসিক, তো এটা তোমাদের ভালো করে পারা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছিল আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট আর পটেনশিয়ালে আসি। তাহলে প্রথমে দেখো যে হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট, ঠিক আছে? এটা আমার আগেরই স্লাইড, যারা তোমরা ফ্রি ক্লাস করেছো তোমরা এই স্লাইডের সাথে পরিচিত, কারণ আমি এই স্লাইডটা আগেই বানিয়েছি। বাট আজকে পড়ার মধ্যে জিনিসপত্র একটু বেশি থাকবে। তাহলে হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট, দেখো ইট ইজ এ প্রসেস বাই উইচ ডিফারেন্ট সাবস্টেন্সেস ইজ ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তাই না? আমরা আগেও বলেছি যে সেলের নিজস্ব নিউট্রিয়েন্ট দরকার হয়, ঠিক আছে? সেলের যেহেতু নিজস্ব নিউট্রিয়েন্ট দরকার হয়, তো এই নিউট্রিয়েন্টগুলো পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সাবস্টেন্স সেলের মেমব্রেনের এই পাশ ওই পাশ আদান প্রদান করা লাগে, তাই না? এটাই হচ্ছিল মেইনলি মেমব্রেন ট্রান্সপোর্ট। তো এই ট্রান্সপোর্ট প্রসেসের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? যেমন দেখো ট্রান্সপোর্ট প্রসেস ফর ম্যাক্রোমলিকিউলস একটা আছে, এটা আমি গতদিন ক্লাসে বলেছিলাম কিন্তু, যে ম্যাক্রোমলিকিউলস মানে হচ্ছে যেগুলো বড় বড় মলিকিউলস, ধরো হরমোনস, এনজাইমস, নিউরোট্রান্সমিটার্স, এগুলো কি হবে, এগুলো এই ম্যাক্রোমলিকুলগুলো হয় এক্সোসাইটোসিস না হয় এন্ডোসাইটোসিস, এই দুইটার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। তাহলে ট্রান্সপোর্ট প্রসেস ফর ম্যাক্রোমলিকুলস হচ্ছে এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস মানে কি? এক্সোসাইটোসিস মানে হচ্ছিল যে সেলের ভিতর থেকে কোনো একটা সাবস্টেন্স বাইরে বের করে দেওয়া। এক্সো মানে বাইরে, সাইটোসিস মানে তো বুঝছোই সেলের সেল, সাইটো মানে সেল। তাহলে এক্সোসাইটোসিস মানে সেলের ভিতর থেকে কোনো একটা সাবস্টেন্স বাইরে বের করে দেওয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিসটা কি? এন্ডোসাইটোসিসটা হচ্ছিল, এন্ডো মানে ভিতরে আর সাইটো মানে তো সেল, তার মানে এন্ডোসাইটোসিস মানে সেলের ভিতরে কোনো একটা সাবস্টেন্স বাইরে থেকে ঢোকা, এটাই হচ্ছিল এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিসের মধ্যে আবার দুইটা আছে, পিনোসাইটোসিস এন্ড ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিসকে বলা হয় সেল ড্রিঙ্কিং আর ফ্যাগোসাইটোসিসকে বলা হয় সেল ইটিং। তোমরা ইতিমধ্যে ফ্যাগোসাইটোসিস সম্পর্কে আমার মনে হয় সবারই কম বেশি ধারণা আছে। তোমরা দেখেছো যে আমাদের ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস বা হোয়াইট ব্লাড সেলস যারা আছে তারা কিন্তু ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে বিভিন্ন ডেব্রিজ, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে ভক্ষণ করে, তাই না? তো এই ফ্যাগোসাইটোসিস মানে কি, যে অনেক বড় বড় যে যে সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে ডাইজেস্ট করার যে প্রক্রিয়া সেলের, সেটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস হচ্ছে সেল ড্রিঙ্কিং। ধরো আমরা যেমন পানি খাই, ওরকম সেল পানি খায় হচ্ছিল, মানে পানি পান করে, নট খায়, এটা হচ্ছিল সেল ড্রিঙ্কিং এর মাধ্যমে বা পিনোসাইটোসিসের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস এগুলো হচ্ছে সব ম্যাক্রোমলিকুলসের জন্য। এবার আমরা আসি মাইক্রোমলিকুলসে, ঠিক আছে? তাহলে ট্রান্সপোর্ট প্রসেস ফর মাইক্রোমলিকুলস দেখো দুই টাইপের আছে, একটা হচ্ছিল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছিল প্যাসিভ ট্রান্সপোর্ট, তাই না? এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি আর প্যাসিভ ট্রান্সপোর্ট কি? তাহলে অ্যাক্টিভ মানে বুঝতেই পারছো যে যেখানে হচ্ছিল কি অনেক অ্যাক্টিভিটি বা যেখানে কাজ হচ্ছে, আর প্যাসিভ মানে কি কাজ হচ্ছে না, এটাই হচ্ছিল সোজা ভাষায় যদি বলি। এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি? এটা হচ্ছে মাইক্রোমলিকুলসের জন্য, ধরো আয়নস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব মাইক্রোমলিকুলস, বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এগুলো ট্রান্সপোর্টেশনের জন্য যেই ট্রান্সপোর্ট প্রসেসগুলো সেগুলোকেই বলা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভটাকে কেন অ্যাক্টিভ বলা হচ্ছে? কারণ এখানে এনার্জির প্রয়োজন হয়, এই জন্য এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভটাকে প্যাসিভ কেন বলা হচ্ছে? কারণ এখানে এনার্জির দরকার হয় না।
তাহলে অ্যাক্টিভকে অ্যাক্টিভ বলা হচ্ছে কারণ এখানে এনার্জি দরকার হয়, আর প্যাসিভকে প্যাসিভ বলা হচ্ছে কারণ এখানে এনার্জি দরকার হয় না। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কেন এনার্জি দরকার হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জির দরকার হয় কারণ অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাবস্টেন্সগুলো নিজের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ইলেকট্রোকেমিক্যাল যে গ্রেডিয়েন্ট আছে সেটার অপোজিট ডিরেকশনে সেলের ভিতরে ঢুকে। এন্ড এটা শুনতে একটু কঠিন লাগতেছে হয়তো, কিছুই এখানে কঠিন না। দেখো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, ধরো কোনো একটা আয়ন, ধরো সোডিয়াম আয়ন, এন্ড সোডিয়াম আয়ন সেটা সেলের বাইরে বেশি থাকে, আর যেটা পটাশিয়াম আয়ন সেটা সেলের ভিতরে বেশি থাকে, তাই না? আবার ধরো যে এই সোডিয়াম আয়নটা যেহেতু সেলের বাইরে বেশি থাকে, তাহলে এই কি করবে, যে বাইরে যেহেতু বেশি আছে, সাধারণত বাইরে মানে বেশির থেকে কমের দিকে যাওয়ারই টেন্ডেন্সি থাকে নর্মালি যদি আমরা চিন্তা করি যে বেশির থেকে কমের দিকে যাবে, তাহলে সোডিয়াম আয়ন নর্মালি হচ্ছিল আসলে বাহির থেকে ভিতরে আসার চেষ্টা সব সময় থাকে। আচ্ছা আরেকটু স্লো যাই, এই পড়াগুলো কিন্তু সব আগের পড়া যদিও, আমি আরেকটু স্লো যাচ্ছি, ওকে? তাহলে কোথাও কি কোনো বুঝতে সমস্যা হয়েছে এই পর্যন্ত? অ্যাক্টিভ আর প্যাসিভ, আমি যে বলছি অ্যাক্টিভ ইমিউনিটি বলছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস আর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেস, এই দুইটা। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে কারণ এখানে এনার্জি দরকার হয়, আর প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেসকে প্যাসিভ বলা হয় কারণ এখানে এনার্জি লাগে না। এখন অ্যাক্টিভে কেন এনার্জি লাগে, কারণ এখানে সাবস্টেন্সগুলা নিজেদের কনসেন্ট্রেশনের বিপরীত দিকে যায়। ধরো বেশি থেকে কমের দিকে তো নর্মালি যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা গ্রেডিয়েন্টটা বলছি, ওকে 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 আসতে বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতে আসলে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কম বেশি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট মানে কম বেশি। তাহলে এখন যেমন সোডিয়াম ধরো বাইরে বেশি থাকে সেলের আর ভিতরে সেলের কম থাকে, তাহলে এখন এই যে বেশি থেকে কমের দিকে সাধারণত টেন্ডেন্সি থাকে আয়নের যাওয়ার, বুঝছো? বেশি থেকে কমের দিকে কখনো কিন্তু মানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কম থেকে বেশির দিকে যায় না, সবসময় কিন্তু বেশি থেকে কমের দিকে যায়। এটা যেই কোনো কিছুর সাথেই তুমি তুলনা করো না কেন, ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু বেশি থেকে কমের দিকেই সাবস্টেন্সের যাওয়া লাগে। তো এই যে কনসেন্ট্রেশন একটা গ্রেডিয়েন্ট, এটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে তো হলো তারতম্য। সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে এই যে সেলের বাহিরে আর ভিতরে এই দুইটার মধ্যে যে তারতম্য, এটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, বা এটাকে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টও বলা যেতে পারে, ঠিক আছে? কারণ এটা তো একটা আয়ন, তাই না? এটা যেহেতু একটা আয়ন, তো আয়নের একটা এই যে গ্রেডিয়েন্ট তৈরি হবে, মানে পজিটিভ আয়ন ধরো সেলের বাইরে সোডিয়াম বেশি আর ভিতরে হচ্ছিল সোডিয়াম কম, তাহলে বাইরে পজিটিভ আয়নের পরিমাণটা বেশি, ভিতরে পজিটিভ আয়নের পরিমাণটা কম, এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট হয়েছে। আপু আমাদের চ্যাপ্টার 2 তো শেষ হয় নাই, কেন শেষ হয় নাই? আমি আসলে আইটেম ধরে কিন্তু পড়াচ্ছি তোমাদের। কিন্তু ফার্স্ট আইটেম ছিল হোমিওস্ট্যাসিস, সেকেন্ড হচ্ছিল সেল এন্ড ইটস ফাংশন, থার্ড আইটেম হচ্ছিল তোমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট আর পটেনশিয়াল, তারপরে ফোর্থ হচ্ছিল মাসেল ফিজিওলজি। তোমাদের আইটেম কার্ডে এটাই ছিল সম্ভবত। এক মিনিট আমি একটু একটা জিনিস তাহলে দেখি, তোমাদের আইটেম কার্ডে এটাই ছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা আমি আইটেম কার্ডটা দেখে বলছি, কিন্তু চ্যাপ্টার 2 আমাদের শেষ হয়ে গিয়েছে, মানে সেল এন্ড ইটস ফাংশন যেটা সেটা শেষ হয়ে গিয়েছে, গত ক্লাসে এটা শেষ হয়েছে, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে দেখাই কার্ডটা, ফার্স্ট কার্ড আমার কাছে ছবি, তো আমি এটা একদম প্রথম ক্লাস যেটা নিয়েছিলাম সেখানে। ফার্স্ট আইটেম হচ্ছে তোমাদের কি বলে হোমিওস্ট্যাসিস, দেন সেকেন্ড হচ্ছে দ্য সেল ফাংশন অফ সেল মেমব্রেন অ্যান্ড সেল অর্গানেলিস, দেন থার্ড হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট যেটা আমি আজকে পড়াচ্ছি, ফোর্থটাও আমি আজকেই পড়াবো, মেমব্রেন ট্রান্সপোর্টের পোটেনশিয়াল আজকেই পড়াবো, ফিফথটা হচ্ছিল মাসেল ফিজিওলজি, ঠিক আছে? ওটা তোমাদের আইটেম কার্ডে নাই ভাইয়া, ফাংশন সিস্টেম আর লোকোমোশন সিস্টেম এটা তোমাদের আইটেম কার্ডে নাই। তুমি ওটা পড়ো যদি তোমার নিজের থেকে যদি তোমার মনে হয় যে ওটা পড়ালা মানে একটু পড়ে দেখবা, তাহলে তুমি পড়তে পারো, বাট ওটা তোমাদের আইটেম কার্ডে নাই আর এটা ধরেও না, মানে এটা পরীক্ষাতেও আসে না, এটা ধরে না, ঠিক আছে? লোকোমোশন সিস্টেম, আর তুমি এই যে এই লোকোমোশন সিস্টেমে মেইনলি সিলিয়া ফ্লাজেলা এগুলোর গঠন আর এগুলোর কাজ দেওয়া আছে, এগুলো তুমি হিস্টোলজিতে পড়বা, তুমি অ্যানাটমি হিস্টোলজিতে যে সিলিয়া ফ্লাজেলা পড়বা ডিটেলসে। সো এখন ফিজিওলজিতে সিলিয়া ফ্লাজেলা পড়ার আমার মনে হয় না দরকার আছে, তার চেয়ে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আগে আমরা শেষ করি, ঠিক আছে? আচ্ছা তাহলে যেটা বলছিলাম আমরা কোথায় ছিলাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট, তাই না? তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে ছিলাম, যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা সোডিয়ামের যে কনসেন্ট্রেশনের তারতম্যের কথা বলছিলাম, যে বাইরে বেশি আর ভিতরে কম, এটাই তো একটা তারতম্য। এখন ধরো যে সোডিয়াম যদি সেলের ভিতর থেকে বাইরে যেতে চায়,
তাহলে কি এটা কম থেকে বেশির দিকে যাওয়া হবে না, মানে ও স্বতঃস্ফূর্তভাবে যে বেশি থেকে কমের দিকে যাওয়ার কথা সেইটা না হয়ে ও কম থেকে বেশির দিকে যদি যেতে চায়, তখন এখানে কি লাগবে, এখানে তখন শক্তি লাগবে। কেন? কারণ সে তার কনসেন্ট্রেশনের এগেনস্টে যেতে চাচ্ছে, সে বেশি থেকে কমের দিকে না এসে কম থেকে বেশির দিকেই যেতে চাচ্ছে। এটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, এটাকেই বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যাওয়া বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেনস্টে যাওয়া, ঠিক আছে? বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বলো বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট বলো বা যেটা পটেনশিয়াল বলো, যেটাই বলো না কেন, এটার এগেনস্টে যাওয়াই হচ্ছে এটা, যে কম থেকে বেশির দিকে যখন সে যাওয়ার চেষ্টা করবে, নর্মালি স্বতঃস্ফূর্তভাবে যে বেশি থেকে কমের দিকে আসার কথা সেটা না হয় সে যদি কম থেকে বেশির দিকে যায়, এটাই হচ্ছিল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এই যে এখানে যেহেতু সে একটা নর্মাল প্রসেসের এগেনস্টে চলে যাচ্ছে, তার কারণে এখানে কিন্তু তার অ্যাডিশনাল শক্তি লাগবে। ওই অ্যাডিশনাল শক্তি ছাড়া কিন্তু সে এই কাজটা করতে পারবে না। অ্যাডিশনাল শক্তি ছাড়া সে ওই যে ট্রান্সপোর্ট প্রসেস যেটা সেটা কিন্তু হবে না। এই জন্য এটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস বলা হয়েছে, কারণ এখানে শক্তি লাগছে এবং এখানে সাবস্টেন্সগুলো তাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যাচ্ছে। ক্লিয়ার? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি ক্লিয়ার? অ্যাক্টিভের আবার অনেক ভাগ আছে, প্যাসিভেরও ভাগ আছে। আর প্যাসিভে এগুলো কিছুই না, প্যাসিভের নর্মাল যেটা সেটাই হয়, এখানে কোনো এনার্জি লাগে না, কিছু না, এখানে বেশি থেকে কমের দিকেই যাবে। এটাই হচ্ছিল প্যাসিভ, এর জন্য ওখানে কোনো এনার্জি লাগে না, ঠিক আছে? এবার আমরা চলে আসবো এটার ক্লাসিফিকেশনে। দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ট্রান্সপোর্টেরও দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অসমোসিস আর একটা হচ্ছে ডিফিউশন, ঠিক আছে? তাহলে সাবটাইপসগুলো দেখো, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দুইটা, প্রাইমারি আর সেকেন্ডারি, আর প্যাসিভেরও দুইটা, অসমোসিস আর ডিফিউশন। ওকে, আচ্ছা এবার হচ্ছিল আমরা সেকেন্ডারিরও আবার কিছু ভাগ আছে, দেখো অনেক ভাগ, আমি বুঝতে পারছি একটু একটু ঝামেলা লাগতে পারে, বাট এগুলো সবই আসলে মানে এগুলো কঠিন কিছু না, তোমরা এগুলো প্রতিটা ট্রান্সপোর্ট যখন বুঝে বুঝে পড়বে তখনই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন সেকেন্ডারি ট্রান্সপোর্টের মধ্যে আবার দেখো দুইটা আছে, একটা কো ট্রান্সপোর্ট আর একটা কাউন্টার ট্রান্সপোর্ট, ঠিক আছে? কো মানে একই দিকে যাওয়া, কাউন্টার মানে বিপরীত দিকে যাওয়া। জাস্ট এটা আপাতত মাথায় রাখো, আমি একটু পরে আবার ডিটেলস এটা বলবো। আগে প্রথমে মনে রাখো, কো মানে একই দিকে যাওয়া, কাউন্টার মানে বিপরীত দিকে যাওয়া। তারপরে ডিফিউশনের মধ্যে আছে সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ঠিক আছে? স্লাইড দিয়ে দেওয়া হবে। স্লাইডে আসলে আমার স্লাইডে কিন্তু তেমন কিছুই নাই বলতে গেলে, ঠিক আছে? আমার স্লাইডে আমি জাস্ট কথাগুলো লিখে রাখছি, বাট কি সব কথা কিন্তু আমি মুখেই বলবো, সো আমার কথাটাই ফোকাস করো, ঠিক আছে? স্লাইডগুলো দেওয়া হবে তাও। ডিফিউশনে সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন এই দুইটা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাগ। তাহলে আমরা ট্রান্সপোর্ট প্রসেস কি কি দেখলাম? ফার্স্টেই দুইটা, অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না? অ্যাক্টিভে হচ্ছিল এনার্জি লাগে, প্যাসিভে এনার্জি লাগে না। অ্যাক্টিভে কেন এনার্জি লাগে? কারণ এখানে সাবস্টেন্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যাবে, আর প্যাসিভেতে এনার্জি লাগতেছেই না। অ্যাক্টিভের মধ্যে আবার দুইটা আছে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভের মধ্যে আবার দুইটা আছে, অসমোসিস আর ডিফিউশন। আবার সেকেন্ডারি ট্রান্সপোর্টের মধ্যে দুইটা আছে, কো ট্রান্সপোর্ট আর কাউন্টার ট্রান্সপোর্ট। ক্লিয়ার? এগুলো কি ক্লিয়ার নাকি আমাকে আগে সেটা বলো, যে ক্লিয়ার নাকি, ঠিক আছে? এবার তাহলে যদি এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এরপরে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আসবো। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা এখন আসবো, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আসবো। সবার কি ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এবার আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটার ব্যাপারে জানবো, ঠিক আছে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা তাহলে কি? দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা প্রথমেই পড়লাম, তোমাকে যদি এগুলোর সংজ্ঞা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদেরকে ভাইভায় ধরবে যে হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হোয়াট ইজ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, হোয়াট ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট, এগুলো সবেরই কিন্তু ভাইভায় ধরবে, আইটেমে ধরবে, কার্ডেও ধরবে, টার্মেও ধরবে, ঠিক আছে? তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, সেটা বলতে আসলে কি বোঝায়? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রথমত আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ব্যাপারে জানলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছিল যে সাবস্টেন্সগুলা নিজের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে ট্রান্সপোর্টেড হবে বাই দি এনার্জি, বাই দ্য ইউজেস অফ এনার্জি, অথবা বাই দ্য এক্সপেন্ডিচার অফ এনার্জি, ঠিক আছে? এখানে আরেকটা কথা অ্যাড হবে, সেটা হচ্ছিল বাই দ্য হেল্প অফ আ ক্যারিয়ার প্রোটিন। এখন তোমরা আমাকে বলো ক্যারিয়ার প্রোটিন কি? এটা গত ক্লাসে আমি বলেছি যে কি প্রোটিন ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি। এবার তোমরা আমাকে বলবা যে ক্যারিয়ার প্রোটিন আসলে কোনগুলা, কোন প্রোটিন ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। এটা গত ক্লাসে আমি বলেছি, এবং আমি গত ক্লাসে এটাও বলেছি যে সামনের ক্লাসে তোমাদের এটা ধরবো বা সামনের ক্লাসে এটা লাগবে। তোমরা এটা বলতে থাকো ততক্ষণ আমি বলি। তাহলে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি লাগে? তাহলে এখানে দেখো তিনটা কথা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। একটা হচ্ছিল যে এখানে এটা অ্যাক্টিভ কেন? কারণ এখানে এনার্জি লাগে। এনার্জি লাগবে কেন? কারণ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে সাবস্টেন্স ট্রান্সপোর্টেড হবে। তাহলে এনার্জি লাগবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে সাবস্টেন্স ট্রান্সপোর্টেড হবে। আর থার্ড হচ্ছিল এখানে ক্যারিয়ার প্রোটিন লাগবে,
হ্যাঁ, স্পর্শ ভাইয়া বলেছে ইন্টিগ্রাল প্রোটিন, কারেক্ট, একদম কারেক্ট। সেল মেমব্রেনের যে ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন, আমরা দুই টাইপের প্রোটিন দেখেছিলাম সেল মেমব্রেনে। ওখানে ইন্টিগ্রাল প্রোটিনগুলো কিন্তু এরকম ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, ঠিক আছে। এই ক্যারিয়ার প্রোটিনের কাজটা আসলে কি? ক্যারিয়ার প্রোটিনের কাজ ওই যে সাবস্টেন্সগুলোকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাওয়া, ক্যারি করে নিয়ে যাওয়া, এটাই হচ্ছিল ক্যারিয়ার প্রোটিনের কাজ। ওকে, তাহলে দেখো আমরা এখন প্রাইমারি অ্যাক্টিভের ব্যাপারে পড়বো। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি ট্রান্সপোর্ট হবে? সিম্পল, এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তার মানে কি? এখানে সাবস্টেন্স নিজের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যাবে, এখানে এনার্জি লাগবে এবং এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। তাহলে এটাকেই তোমাকে সুন্দর করে ইংলিশে বলতে হবে যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ আ ট্রান্সপোর্ট প্রসেস ওয়্যার দ্য সাবস্টেন্সেস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য সেলুলার মেমব্রেন by the help of carrier protein against their concentration gradient with the expenditure of energy which is derived from ATP or adenosine triphosphate. এখন এটা আমি যখন ইংলিশে বললাম তখন তোমাদের কাছে একটু কষ্ট মনে হইতে পারে, বাট এটা আমি যখন বাংলায় বললাম তখন তোমাদের কাছে ক্লিয়ার না? জাস্ট তিনটা কথা মনে রাখবা। মলিকুলসগুলোর কোন দিকে মুভমেন্ট হচ্ছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে মুভমেন্ট হচ্ছে। কিভাবে মুভমেন্ট হবে? এনার্জি লাগবে এখানে। কিসের মাধ্যমে হবে? ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে। তিনটা জিনিস মনে রাখবা এবং প্রতিটি ট্রান্সপোর্ট প্রসেসে এটা তোমরা মনে রাখবা। এখন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের ক্ষেত্রে যেটা, যে এখানে এনার্জিটা আসবে এটিপি থেকে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? যদি ক্লিয়ার না হয় আমাকে বলো যে আপু আমি এটা বুঝি নাই, তাহলে আমি আবার বলবো। ট্রান্সপোর্ট প্রসেসের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবো। মলিকুলগুলোর মুভমেন্ট কোন দিকে হবে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে নাকি এগেনস্টে? যদি এগেনস্টে হয় তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে হলে অ্যাক্টিভ, যদি দিকে হয় তাহলে প্যাসিভ। তারপরে মলিকুলগুলোর যে মুভমেন্ট হচ্ছে ওটার জন্য এনার্জি লাগবে কি লাগবে না? তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ ক্ষেত্রে মলিকুলের জন্য এনার্জি লাগবে। তারপরে হচ্ছে কিসের সাহায্যে এগুলো ট্রান্সপোর্টেড হবে? ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে। এই তিনটা কথা তোমাদের মনে রাখতে হবে। এই তিনটা কথা মনে রেখে তুমি ইচ্ছা মতো গ্রামার দিয়ে তুমি একটা ইংলিশ সংজ্ঞা বানাও, সেটা কিন্তু সংজ্ঞা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা মনে রাখা লাগবে যে এখানে এনার্জিটা আসবে হচ্ছিল এটিপি থেকে। ক্লিয়ার? এনার্জিটা আসবে আমাদের এটিপি থেকে। এবার দেখো এখানে আমি প্রাইমারি অ্যাক্টিভের উদাহরণ সবগুলোরই লাগবে। প্রাইমারি অ্যাক্টিভের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছিল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, দেখো এটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এখানে আয়নগুলো দিতে আমি ভুলে গেছি, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস এটিপিএস পাম্প। এখন এটা একটা পাম্প আসলে কিছুই না, এটা জাস্ট একটা প্রোটিন, ঠিক আছে। এটা কিন্তু একটা ক্যারিয়ার প্রোটিন। ওকে, এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এটা কিন্তু একটা ক্যারিয়ার প্রোটিন। দেখো কেন এটা ক্যারিয়ার প্রোটিন? দেখো এটা একটা ইন্টিগ্রাল প্রোটিন না? এই যে পুরা মেমব্রেন জুড়ে আছে, এটা কিন্তু একটা ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে। হ্যাঁ, গুড। ওকে, তাহলে দেখো এই জায়গাটা তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, তাই না? এটা কিন্তু গাইটনের ছবি, তোমরা পিডিএফ বের করে দেখবা, এই ছবিটা কিন্তু গাইটনে আছে। তাহলে দেখো এটা হচ্ছে সেলের আউটসাইড, এটা ইনসাইড, ঠিক আছে। এখন এই যে এই প্রোটিনটার হচ্ছে দুইটা সাব ইউনিট থাকে, একটা আলফা সাব ইউনিট থাকে আর একটা বিটা সাব ইউনিট থাকে, ঠিক আছে। এখন এই আলফা সাব ইউনিট যেটা, সেইটার কি থাকবে? এইখানে হচ্ছিল ধরো আলফা সাব ইউনিটের এইখানে ভিতরের দিকে একটা এটিপিএস থাকে। এই যে দেখো এটিপিএস লেখা আছে, এটিপিএস। তোমরা জানো যে যে কোনো একটা ওয়ার্ডের লাস্টে যদি এজ থাকে তার মানে কি ওটা একটা এনজাইম, তাই না? যে এনজাইম ধরো হাইড্রোলেজ, তারপরে ধরো প্রোটিএজ, ঠিক আছে, অ্যামাইলেজ। তোমরা পড়ছিলে না যে যার লাস্টে এজ থাকবে মানে হচ্ছে ওটা এনজাইম। তাহলে এটিপিএজ, এটিপি এর লাস্টে এজ আছে, তার মানে কি এটা একটা এনজাইম, ঠিক আছে। তাহলে এটা ভিতরের দিকে আছে, এটা একটা এনজাইম। দেখো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এই এনজাইমটার কাজ তাহলে কি হবে? এনজাইমটার কাজ হচ্ছিল এটিপিএস, যেহেতু এটিপি কে ভেঙে এডিপি আর ফসফেট তৈরি করা। এটিপি মানে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, ওইটা থেকে ভেঙে কি করবে? এডিপি আর ফসফেট তৈরি করবে। এই যে এডিপি আর ফসফেট, অ্যাডেনোসাইন ডাইফসফেট আর একটা ফসফেটকে আলাদা করে দিবে। এটা একটা হাই এনার্জি ফসফেট এবং এই ফসফেটের হাই এনার্জিকে ইউজ করেই কিন্তু সোডিয়াম বাইরে বের হচ্ছে, পটাশিয়াম ভিতরে আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি হলো, এইখানে যে এই আলফা সাব ইউনিট যেটা, এটার ভিতরে তিনটা জায়গা আছে। এই তিনটা জায়গায় তিনটা সোডিয়াম এসে লাগে। আবার এটার বাইরের অংশের এখানে দুইটা জায়গা আছে যেখানে দুইটা পটাশিয়াম এসে লাগে। তাহলে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর কাজ হচ্ছিল তিনটা সোডিয়ামকে সেলের ভিতর থেকে বাইরে বের করে দিবে, দুইটা পটাশিয়ামকে সেলের বাইরে থেকে ভিতরে আনবে। তাহলে কি কাজ? তিনটা সোডিয়াম বের করা, দুইটা পটাশিয়াম ভিতরে আনা। তিনটা সোডিয়াম বের করবে, দুইটা পটাশিয়াম ভিতরে আনবে। এখানে ভিতর থেকে তিনটা সোডিয়াম এখানে এসে যখন লাগবে তখন এটিপিটা ভেঙে এডিপি আর ফসফেট তৈরি করবে। তখন এই ফসফেটটার যে এনার্জি যে লিবারেট হবে এখান থেকে, ওই এনার্জিকে ইউজ করে, কারণ সোডিয়াম তো ভিতরে কম,
বাইরে বেশি, তাই না? এখন কম থেকে বেশির দিকে সোডিয়াম যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে এনার্জি লাগবে। এনার্জিটা আসবে এই ফসফেট, হাই এনার্জি ফসফেট থেকে এনার্জিটা আসবে। দেন কি হবে, 3টা সোডিয়ামকে ঠেলে বাইরে পাঠিয়ে দিবে। তারপরে কি হবে, বাইরে পটাশিয়াম, ভিতরে 2টা পটাশিয়াম আনবে। 2টা পটাশিয়াম এখানে যে লাগবে, তখন আবার এই 2টা পটাশিয়ামকে ভিতরে পৌঁছায় দিবে। তাহলে এই যে 2টা পটাশিয়ামকে আনলে, এটাও কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্ট হচ্ছে। কেন? কারণ আমরা জানি সেলের ভিতরে পটাশিয়াম বেশি, বাইরে কম। এখন কম থেকে বেশির দিকে পটাশিয়াম আসতেছে, তাহলে কি হবে, এনার্জি লাগবে। এনার্জিটা আসবে কোথা থেকে? হাই এনার্জি ফসফেট থেকে আসবে। দিয়ে আলটিমেটলি 2টা পটাশিয়ামকে ঠেলে বাহির থেকে ভিতরে পাঠিয়ে দিবে। এই হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কাজ। যে এখানে কি হবে, 3টা সোডিয়ামকে বাইরে বের করে দিবে আর 2টা পটাশিয়ামকে ভিতরে আনবে। 3টা সোডিয়াম বাইরে বের করে দিবে, 2টা পটাশিয়ামকে ভিতরে আনবে। তাহলে তুমি চিন্তা করো, 3টা সোডিয়াম বা 3টা পজিটিভ আয়নকে আমি বাইরে বের করে দিচ্ছি, বাট 3টা সোডিয়ামের বদলে আমি 2টা পটাশিয়ামকে ভিতরে আনতেছি। তার মানে দেখো, 3টা পজিটিভ চার্জ আমি বের করে দিলাম, বাট তার বদলে 2টা পজিটিভ চার্জ আমি ভিতরে আনলাম। তাহলে এখন সেলের ভিতরে পজিটিভ চার্জের অবস্থা কেমন হবে? সেলের ভিতরে তো পজিটিভ চার্জের কিছু জিনিসও আছে, নেগেটিভ চার্জের জিনিসও আছে, তাই না? এখানে আয়নস আছে, যেমন পজিটিভ আয়ন যেমন আছে, নেগেটিভ আয়নসও তেমন আছে, মানে ক্যাটায়ন অ্যানায়ন সবই আছে। এগুলো ভারসাম্য করে থাকে সেলের মধ্যে। এখন ধরো সেলের ভিতর থেকে তুমি পজিটিভ 3টা বের করে দিলা, বাট নেগেটিভ 2টা আনলা ভিতরে, তাহলে সেলের মধ্যকার যে পটেনশিয়াল বা চার্জের যে অবস্থা, সেটা কি হবে সেলের মধ্যে? এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? সেলের মধ্যকার যে চার্জের অবস্থা, সেটা কি হবে, নেগেটিভ না পজিটিভ হবে? আমাকে বলো। হ্যাঁ, নেগেটিভ, সেটাই আলটিমেটলি নেগেটিভ হবে। গুড, হ্যাঁ নেগেটিভ হবে, এক্স্যাক্টলি। কেন বলো তো? কারণ এই যে দেখো, 3টা সোডিয়ামকে বাইরে বের করে দিল, বাট তার বদলে 2টা আনলো। কেন? ও যদি 3টা পটাশিয়াম আনতো, তাহলেই কিন্তু এত ঝামেলা হইতো না, সেলের মধ্যে কিন্তু আবার ইকুইলিব্রিয়াম ব্যবস্থা হয়ে যেত। কিন্তু এটা কিন্তু কোনো ঝামেলা না। এই যে নেগেটিভ একটা চার্জ সৃষ্টি হচ্ছে, এটাই কিন্তু আলটিমেটলি আমার সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য দায়ী, ঠিক আছে? বা সেলের ভিতরে যে একটা নেগেটিভিটি বজায় থাকে, এটা কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের জন্যই হয়। এবং এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা কিন্তু এটা এমনি এমনি করতেছে না। এই যে এই কাজটা করতেছে, এই কাজের জন্য কিন্তু সেল ফেটে যাচ্ছে না বা সেল বার্স্ট হয়ে যাচ্ছে না। যখন এই যে সোডিয়াম যখন বের করে দেয়, তখন সোডিয়ামের সাথে কিন্তু একটা জিনিসের অনেক বেশি ভালো সম্পর্ক, সেটা হচ্ছে ওয়াটার। যেখানে যেখানে সোডিয়াম থাকবে, সেখানে সেখানেই ওয়াটার থাকবে, ঠিক আছে? তাহলে এই যে সোডিয়ামকে যখন বের করে দিবে, তখন সোডিয়ামের সাথে ভিতর থেকে ওয়াটারও কিন্তু বের হয়ে যায়, ঠিক আছে? যদি এটা না থাকতো, যদি এই পাম্পটা ঠিকভাবে কাজ না করতো, তাহলে কি হতো? ধরো সোডিয়াম বের হচ্ছে না, দিয়ে সেলের ভিতরে এরকম কিছু পদার্থ থাকে নেগেটিভ, যেগুলো আয়ন থাকে সেলের ভিতরে, সেই নেগেটিভ আয়নগুলো কি করে, অনেক পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে, স্বাভাবিক, নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। তখন কি হবে, সেলের মধ্যে ধরো এগুলো ঢুকতে থাকবে, সোডিয়াম পটাশিয়াম এগুলো সেলের মধ্যে ঢুকতে থাকবে। বাট এই পাম্পটা না কাজ করার কারণে কিন্তু সোডিয়ামকে বের করতে পারবে না, ঠিক আছে? সোডিয়ামকে এখন যদি বের না করতে পারে, তাহলে কি হবে, ভিতরে যেহেতু ধরো অসমোসিসের মাধ্যমে ওয়াটার ঢুকতেছে, সোডিয়াম ঢুকতেছে, সব ঢুকতেছে, দিয়ে ভিতরে কি হবে, ওয়াটারের পরিমাণটা বেড়ে যাবে। তখন সেল কি হবে, সুয়েল আপ হয়ে বার্স্ট হয়ে যাবে সেল, যদি এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা কাজ না করে। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কাজ করার জন্যই কিন্তু সেলের ভলিউম যেটা, সেটা ঠিক থাকতেছে। 3টা সোডিয়াম বের করে দিচ্ছে, এক্সেস ওয়াটার সেল থেকে ওটার সাথে বের হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু এইভাবে সেলের ভলিউমটা ঠিক থাকতেছে। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা কিন্তু জানা খুবই জরুরি। এটা কিন্তু তোমাদের আইটেমের সময় ধরবে, এটা ছবি আঁকাইতে আসবে পরীক্ষায়, এবং এটা ভাইভাতেও ধরবে। এটা খুবই খুব ইম্পর্টেন্ট। বলবে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কিভাবে কাজ করে, তারপরে বলবো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের ইম্পর্টেন্স কি, কেন এই কাজটা করতেছে। তাহলে ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলো, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার থাকো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। সোডিয়াম পটাশিয়াম সবাই নেগেটিভ বলছে, থ্যাংক ইউ। যাক, আলহামদুলিল্লাহ, সবাই নেগেটিভ বলছে। আমি যখন ফ্রি ক্লাস নিয়েছিলাম, তখন এটা অনেক মানুষই বলেছিল না নেগেটিভ আর কি। তখন আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ, পড়াতে পারলাম না ঠিকঠাক ভাবে। যাই হোক, ক্লিয়ার সবার কাছে? এটা এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? যদি এতদূর পর্যন্ত ক্লিয়ার থাকে, তাহলে আমি নেক্সটে যাব, ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যে আছে, এরকম আরো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, যেমন হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, এটাও একটা আছে। এটা হচ্ছিল, তোমরা জানো যে আমাদের স্টমাক যেটা আছে, আমাদের স্টমাকে কিন্তু কিছু সেল আছে যারা কি করে, HCl সিক্রেট করে, তাই না? বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েট করে। এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, সেটা তৈরি হয়ও কিন্তু এরকম একটা পাম্পের মাধ্যমে, ঠিক আছে?
যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আবার বললে ভালো হয় ইম্পর্টেন্স। আচ্ছা, ইম্পর্টেন্সটা দেখো ভাইয়া, যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প যেটা, এটা কাজ করার মাধ্যমে সেলের ভলিউমটা ঠিক থাকতেছে। কেন সেলের ভলিউমটা ঠিক থাকতেছে? কারণ সেলের মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটা আয়নই কিন্তু থাকে। এখন ধরো এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা নাই সেলে, ঠিক আছে, বা ঠিকভাবে কাজ করতেছে না সেলের কোনোভাবে, তাহলে এখন কি হবে, ভিতরের যে নেগেটিভ আয়নগুলো আছে, নেগেটিভ চার্জগুলো কিন্তু আরো বেশি করে বাহির থেকে পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে। কারণ নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে অবশ্যই। তাহলে এই নেগেটিভ আয়নটা যখন পজিটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে বাহির থেকে, তখন কিন্তু বাহির থেকে ওয়াটারও চলে আসবে। ধরো বাহির থেকে সোডিয়ামকে অ্যাট্রাক্ট করতেছে, সোডিয়ামের সাথে তখন ওয়াটার ভিতরে চলে আসবে। সেলের মধ্যে তখন কি হবে, এরকম করে সেলের মধ্যে কিন্তু পানির পরিমাণ বাড়তে থাকবে। এন্ড সেলের মধ্যে পানির পরিমাণ বাড়লে সেলটা আলটিমেটলি, ধরো এদিকে পাম্প কাজ করতেছে না, তাহলে তো সোডিয়ামকে বের করতে পারছে না, তার কারণে পানিও বের হতে পারতেছে না। আলটিমেটলি কি হবে, সেলটা সোয়েল হবে, দেন সেলটা কি হবে, বার্স্ট হয়ে যাবে। সেল সোয়েল হয়ে সেল বার্স্ট হবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা কাজ করা কিন্তু সেলের জন্য অনেক অনেক বেশি দরকার, ঠিক আছে। এবার আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে চলে যাই তাহলে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা চলে যাই আজকে তাহলে, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, দেখো প্রাইমারিতে আমরা দেখলাম যে সব ঠিক থাকবে, যেহেতু এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে কি হবে, ওই তিনটা মলিকুলগুলো যাবে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টের অপোজিটে, ঠিক আছে। তারপরে কি, এখানে এনার্জি লাগবে, ঠিক, এখানে ক্যারিয়ার প্রোটিনও লাগবে, বাট এখানে একটা জিনিসই সেটা হচ্ছে এনার্জি যেটা, এটা এখানে এটিপি থেকে আসবে না, এটা আসবে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করছে, সেই গ্রেডিয়েন্টের এনার্জিকে কাজে লাগায় এইখানে এনার্জিটা আসবে। ধরো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করার মাধ্যমে এই যে ও তিনটা সোডিয়াম বের করে দিচ্ছে কন্টিনিউয়াসলি, দুইটা পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছে, এই কন্টিনিউয়াসলি এই কাজটা করতে করতে কি হবে, বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি আর ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি হবে, তাই না? কারণ দেখো বাইরে সোডিয়াম বেশি বেশি বের করে দিচ্ছে আর ভিতর থেকে পটাশিয়াম, বাইরে থেকে পটাশিয়ামকে আমরা ভিতরে আনতেছি। তাহলে এরকম করতে করতে কি হবে, বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে আর ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে দিল প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই গ্রেডিয়েন্টের এনার্জিটাকে কাজে করে, মানে কাজে লাগাই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কাজ করবে। বাকি সব সেম, এখানে এনার্জি লাগতেছে, এখানে ক্যারিয়ার প্রোটিন থাকবে, এইখানে মলিকুলগুলার ট্রান্সপোর্ট হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে। বাট জাস্ট একটা জিনিস, যে এনার্জিটা এখানে এটিপি থেকে না এসে এনার্জিটা আসবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে গ্রেডিয়েন্টটা তৈরি করে দিছে সেই গ্রেডিয়েন্টের এনার্জিটাকে কাজে লাগাই আসবে। কেমনে, ধরো এটার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট, ঠিক আছে। কো ট্রান্সপোর্টকে সিমপোর্টও বলা হয়ে থাকে আর কাউন্টার ট্রান্সপোর্টকে অ্যান্টিপোর্টও বলা হয়ে থাকে। এগুলো সবগুলোরই ব্যাখ্যা আছে যে কেন কো ট্রান্সপোর্ট, কেন কাউন্টার ট্রান্সপোর্ট। একটা উদাহরণ দেই তোমাদেরকে, ধরো কো ট্রান্সপোর্টের একটা উদাহরণ হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে কো মানে কি, তোমরা জানো যে কোঅর্ডিনেশন বলে না, একসাথে কাজ করা। তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টটা যেটা হয়, ধরো যে ইন্টেস্টাইনে আমাদের যে স্মল ইন্টেস্টাইন যেখানে গ্লুকোজ ধরো অ্যাবজর্ব হবে, এখন ইন্টেস্টাইনে ধরো যে লুমেন আছে, এই লুমেনের মধ্যে গ্লুকোজ আছে, ঠিক আছে, সাথে ধরো সোডিয়ামও আছে। এখন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টটা এখানে কেমনে কাজ করবে, এখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে যেটাকে বলা হবে SGLT2 বা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 বা সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার, ঠিক আছে। তাহলে এই ক্যারিয়ার প্রোটিনটা কি থাকবে, ইন্টেস্টিনালের যে লাইনিং আছে বা এপিথেলিয়াল যে লাইনিং আছে, এপিথেলিয়াল সেলের ওখানে থাকবে, ঠিক আছে। এখন যখন সোডিয়ামের, আমরা কি জানি যে সেলের বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু বেশি, তাই না? কেন হয়েছে এটা, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এই কাজ করে দিয়ে গেছে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি করে দিয়ে গেছে, যার কারণে সেলের বাইরে সোডিয়াম বেশি। এখন যেহেতু বেশি আছে সেলের বাইরে সোডিয়াম, তাহলে কি হবে, সোডিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি বেশি থেকে কমের দিকে যাওয়ার চেষ্টা করবে, এটাই কিন্তু নর্মাল। মানে আমরা নর্মালি জানি কি বেশি থেকে কমের দিকে সাবস্টেন্স যাবে, এটা কিন্তু আমাদের জন্য নর্মাল। তাহলে এই যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে সোডিয়াম বাইরে বেশি আছে, সোডিয়াম এখন কি করবে, ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবে, ঠিক আছে। ওই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে ভিতরের দিকে সোডিয়ামটা ঢোকার চেষ্টা করবে। এই যে সোডিয়াম যখন ভিতরের দিকে ঢোকার চেষ্টা করবে, তখন সোডিয়ামের সাথে কি করবে, গ্লুকোজও সোডিয়ামের হাত ধরে বলবে চলো আমিও যাই, দিয়ে সোডিয়াম গ্লুকোজকে নিয়ে ভিতরে ঢুকাবে, ঠিক আছে। গ্লুকোজের কিন্তু এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে গ্লুকোজ যাবে, বাট সোডিয়াম কিন্তু ওই যে বেশি থেকে কমের দিকে এখানে যাচ্ছে, ঠিক আছে। মানে ওই যে সোডিয়ামের এই যে বেশি থেকে কমের দিকে যে মানে যাওয়ার একটা প্রবণতা, এই যাওয়ার প্রবণতার জন্যই কিন্তু গ্লুকোজটা ওর সাথে সাথে চলে যাইতেছে, মানে ওর সাথে সাথে ও সোডিয়াম গ্লুকোজকে ওর সাথে নিয়ে চলে যাইতেছে। এটাই হচ্ছে কো ট্রান্সপোর্ট, মানে একসাথে যাওয়া। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট মানে হচ্ছিল একসাথে যাবে,
ঠিক আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট মানে একসাথে যাবে, এটা ক্লিয়ার কিনা বলো? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, ঠিক আছে, মানে সেলের মধ্যে তখন সোডিয়ামের সাথে গ্লুকোজও চলে যাবে, সব কিন্তু ঠিক। এখানে মলিকুলার ট্রান্সপোর্ট হবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, এখানে হচ্ছিল ক্যারিয়ার প্রোটিন লাগতেছে, আর হচ্ছিল এনার্জিও এখানে লাগবে, বাট এনার্জিটা আসবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে দিছে, এইটার যে এনার্জিটা সেই এনার্জিকে কাজে লাগায় এখানে ট্রান্সপোর্ট হবে। ক্লিয়ার? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ক্লিয়ার? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্লিয়ার কি না? ঠিক আছে, এবার আমরা তাহলে কাউন্টার ট্রান্সপোর্টটা দেখি। কো ট্রান্সপোর্ট পড়ার সাথে সাথে কাউন্টার ট্রান্সপোর্টটা দেখতে হবে। কাউন্টার ট্রান্সপোর্ট কি? কোটাকে আমরা সিমপোর্ট বলতেছি কেন? কারণ একই সাথে একই দিকে যাচ্ছে, সোডিয়াম যেদিকে যাচ্ছে গ্লুকোজও সেদিকে যাচ্ছে, অথবা সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, এটাও সেম ভাবে কাজ করে, সোডিয়াম যেদিকে যাবে অ্যামিনো অ্যাসিডও সেই দিকে যাবে। আর কাউন্টার ট্রান্সপোর্ট যেটা, সেটা কি? কাউন্টার ট্রান্সপোর্টটা হচ্ছে অ্যান্টিপোর্ট বলে, মানে কি বিপরীত দিকে হবে, যেদিকে সোডিয়াম যাবে তার অপোজিট দিকে যাবে হচ্ছিল আরেকটা সাবস্টেন্স। এটার কিছু উদাহরণ কেমন, যেমন হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু এই কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ। ধরো এখানে যেমন এই কাউন্টার ট্রান্সপোর্টের কিছু থাকে হচ্ছে কিডনির প্রক্সিমাল টিউবুলার লাইনিং এ থাকে, এরকম কিছু ট্রান্সপোর্ট প্রসেস হয় ওখানে। ঠিক আছে, তাহলে কিডনিতে কি হবে, প্রক্সিমাল টিউবুলার ওখানে এরকম সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টটা ওখানে যদি থাকে, তাহলে ওখানে কি হবে যে সোডিয়ামটা অ্যাজ অলওয়েজ ও কি হবে, যেহেতু বাইরে বেশি আর ভেতরে কম, তাহলে এখানে এই প্রাইমারি অ্যাক্টিভের জন্য এই যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে দিয়েছে সোডিয়ামের, এখন সোডিয়াম কি হবে, সেলের বাহির থেকে ভিতরের দিকে যাবে, তখন কি হবে, হাইড্রোজেন, এই যে সোডিয়াম ভিতরে চলে আসলো, তখন এইটাকে জেরা করে হাইড্রোজেন তখন বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। সোডিয়াম যেই দিকে ঢুকলো হাইড্রোজেন তার বিপরীত দিকে যাবে, সোডিয়াম বাহির থেকে ভিতরে আসলো, হাইড্রোজেন ভিতর থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, এখানে এনার্জিটা কিন্তু ওই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে দিয়েছে সেইখান থেকেই পাচ্ছে, এখানে কিন্তু কোনো এটিপি ইউজ হবে না। এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। ক্লিয়ার? কো আর কাউন্টার ট্রান্সপোর্ট কি ক্লিয়ার? তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যদি বলে হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ম্যামকে সুন্দর করে বলবো যে ম্যাম, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ আ ট্রান্সপোর্ট প্রসেস where the substances are transported across the cell membrane against their concentration gradient with the help of a carrier protein and by the expenditure of energy derived from the primary active transport। শেষ, এতটুকুই। দেখো আমি যে কথাগুলো বলেছি তিনটা কথাই কিন্তু আমার সংজ্ঞার মধ্যে আছে, এবং এটা কিন্তু আমি একদম মুখস্থ বিদ্যা বলিনি, জাস্ট এই তিনটা কথাকে একটু ইনকর্পোরেট করে একটা সেন্টেন্স বানাই দিয়েছি, দ্যাটস ইট। ক্লিয়ার তোমাদের কাছে? তোমরা একটু আমাকে জানাও যে এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ক্লিয়ার কিনা। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা প্যাসিভে চলে যাই। প্যাসিভের মধ্যে ডিফিউশন আর অসমোসিস খুবই ইজি, এটা তোমরা এমনিই বুঝবা, ডিফিউশন অসমোসিস তো ছোটবেলা থেকে পড়ে আসতেছো, সো এটা বুঝতে আমি আশা করি কোনো প্রবলেম হবে না। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও সবাই, সবাই জানাও আমাকে। কারো যদি একটু প্রবলেম থাকে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? ওকে, আমরা তাহলে প্যাসিভ ট্রান্সপোর্টে যাই। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট দেখো দুই ধরনের, একটা হচ্ছে অসমোসিস আর একটা হচ্ছে ডিফিউশন, তাই না? অসমোসিস আর ডিফিউশন। প্রথমে আমরা অসমোসিসটাই যাই। অসমোসিস কি তোমরা সবাই ভালো করে জানো। অসমোসিস হচ্ছিল যে কোনো একটা সাবস্টেন্সের আমরা জানি কম থেকে বেশির দিকে যায় অসমোসিস বলে, তাই না? বাট এটা কি তোমরা জানো যে অভিস্রবণ আসলে এক ধরনের ব্যাপন, বা অভিস্রবণ আসলে এক ধরনের ডিফিউশন, বা অসমোসিস আসলে একটা ডিফিউশন। এটা কি তোমরা জানো যে আসলে অভিস্রবণও যে এক ধরনের ব্যাপন? কারণ এখানে আসলে যে বলে যে কম থেকে বেশির দিকে যায়, কম থেকে বেশির দিকে যায়, আসলে কি কম থেকে বেশির দিকে যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে একটা মেমব্রেন দিয়ে তুমি যদি দুইটা সাবস্টেন্সকে আলাদা করে রাখো, ধরো দুইটা দ্রবণকে আলাদা করে রাখছো, এটা আমি জানি এটা আগের পড়া অনেক, বাট স্টিল আমি একটু বলি, দুইটা দ্রবণকে আলাদা করে রাখছো, একখানে পানির কনসেন্ট্রেশন বেশি, আরেকদিকে পানির কনসেন্ট্রেশন কম। যেখানে পানির কনসেন্ট্রেশন বেশি তাহলে সেটাকে একটা হালকা দ্রবণ, আর যেখানে পানির কনসেন্ট্রেশন কম সেটা একটা ঘন দ্রবণ, রাইট? তাহলে এটাকে তুমি যখন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আলাদা করে রাখবা, তখন দেখবা যে যেইখানে পানির কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে পানি কি হবে, যেখানে কম কনসেন্ট্রেশন পানি সেখানে যাবে। মানে এখানে সলভেন্ট যেটা, সলিউট না, সলভেন্ট বা দ্রাবক যেটা, সেটা কিন্তু তার বেশির দিক থেকে কমের দিকে যায়, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, যারা বলছে সলভেন্ট বা পানি, এক্স্যাক্টলি পানিটা বেশি থেকে কমের দিকে যাবে। মানে এখানে আপাত দৃষ্টিতে মনে হয় যে সলিউটটা কম থেকে বেশির দিকে যাচ্ছে, বাট আসলে কিন্তু এটা না, পানিটাই আসলে ভারসাম্য রক্ষার জন্য বেশি থেকে কমের দিকে যাচ্ছে, তাই না?
কারণ কম থেকে বেশিতে গেলে ওটা তো আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে যেত, তখন তো ওখানে এনার্জি লাগতো। বাট এটা আসলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এখানে কোনো এনার্জি লাগে না। এখানে কি হবে, সলভেন্ট মলিকুল তার বেশি কনসেন্ট্রেশনের এরিয়া থেকে কম কনসেন্ট্রেশনের এরিয়াতে যাচ্ছে, তাই না? মানে সলভেন্ট যেখানে বেশি সেখান থেকে সলভেন্ট তার কম কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাচ্ছে, এটাই কিন্তু অসমোসিস। ঠিক আছে, এইটাই হচ্ছে অসমোসিস। তাই অসমোসিসের মাধ্যমে কি হয় যে ওয়াটার যে আছে, এই ওয়াটার যে আমাদের ধরো কিডনিতে কিন্তু পানি কি হয়, রিঅ্যাবজর্ব হয়। ঠিক আছে, পানি রিঅ্যাবজর্ব হয়, পানি অনেক সময় বেশি বেশি বেরও করে দেয়, আবার অনেক সময় রিঅ্যাবজর্বও করা লাগে। বা গাটে ইন্টেস্টাইনে ধরো পানি অ্যাবজর্ব হয়, তাই না? মানে ইন্টেস্টাইন থেকে যে তোমার আছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইন, ওখানে কিন্তু পানি অ্যাবজর্ব হয়। ওটা কিভাবে হয়, ওটা এই অসমোসিসের মাধ্যমে হয়। ঠিক আছে, পানি তার বেশি জায়গা থেকে কম জায়গার দিকে চলে আসে। এটা বডির বিভিন্ন মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। বডির যখন বেশি পানি বডিতে স্টোর করা লাগবে, বা বডি ধরো ডিহাইড্রেটেড, তখন কি করবে, পানি বেশি বেশি বের হতে দিবে না, পানিকে তখন কি করবে, অ্যাবজর্ব করে রাখবে। বাট যখন দেখা যাচ্ছে বডিতে পানি অনেক বেশি হয়ে গেছে, তুমি অনেক বেশি পানি খেয়েছো, তখন কি করবে, বডি বিভিন্নভাবে পানিটাকে বের করে দিবে, হয় ঘামের মাধ্যমে, হয় ইউরিনের মাধ্যমে, বা কিডনির মাধ্যমে, এভাবে পানিটাকে বের করে দিবে। ঠিক আছে, এটা কিন্তু এই পানির আদান প্রদান, এটা কিন্তু অসমোসিসের মাধ্যমে হয়। এবার আমরা আসি ডিফিউশনে। তো ডিফিউশন কি তোমরা জানো? ডিফিউশন একদম সোজা কথা, ডিফিউশন হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের তার বেশি কনসেন্ট্রেশনের এরিয়া থেকে কম কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যা। তোমরা এটার উদাহরণ সবাই পড়ছো, যে এক জায়গায় একটা স্প্রে করলে, একটা বডি পারফিউম নিয়ে স্প্রে করলে, ও তার বেশি এরিয়া থেকে একদম ব্যাপনের মাধ্যমে চারিদিকে ছড়ায় যাবে, আলটিমেটলি পুরা রুমে ছড়ায় যায়। এটাই হচ্ছিল ডিফিউশন, যেটা তোমরা পড়ছো। সেম গোজ হিয়ার। ডিফিউশন হচ্ছিল, তুমি যদি বলো হোয়াট ইজ ডিফিউশন, তুমি বলবো যে the transport of molecules বা the transport of substances from their higher concentration to an area of lower concentration। শেষ, এতটুকুই বলবা। ঠিক আছে, এন্ড ডিফিউশনের মধ্যে আছে সিম্পল আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এন্ড সিম্পল ডিফিউশন হচ্ছে নর্মাল, এখানে এই যে সাবস্টেন্স তার বেশি কনসেন্ট্রেশনের দিকে কম কনসেন্ট্রেশন এরিয়ার দিকে যাবে। এবং সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন বা এরকম কোনো কিছু লাগতেছে না। ঠিক আছে, বাট ফ্যাসিলিটেটেড ডিফিউশন একটা, ফ্যাসিলিটেটেড মানে বুঝছো, একটু অ্যারিস্টোক্রেট, কিন্তু ওর একটু একটু ভাবমর্যাদা বেশি। কেন? কারণ ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে ক্যারিয়ার প্রোটিন লাগে। এখন আমরা ক্যারিয়ার প্রোটিন কোথায় দেখলাম? আমরা ক্যারিয়ার প্রোটিন দেখলাম না অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ক্যারিয়ার প্রোটিন লাগে, প্যাসিভে তো আমরা দেখি নাই কোথাও ক্যারিয়ার প্রোটিন লাগে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন একটু আলাদা এদিক থেকে, কারণ ওর ক্যারিয়ার প্রোটিন লাগে। বাট ক্যারিয়ার প্রোটিন লাগে তার মানে কিন্তু এই না যে ওর কোনো এনার্জি লাগছে এখানে। দেয়ার ইজ নো এনার্জি নিডেড, কোনো এনার্জি লাগবে না ওর এখানে, কারণ এই প্যাসিভ ডিফিউশন। প্যাসিভে কিসের এনার্জি, তাই না? প্যাসিভে তো কোনো এনার্জি নাই। এখানে তো বেশি কনসেন্ট্রেশন এরিয়া থেকে কম কনসেন্ট্রেশনের এরিয়ার দিকেই যাচ্ছে সাবস্টেন্স। বাট এখানে যেটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে, যে জাস্ট একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে। এটা একটা খুবই ভালো উদাহরণ। আমি একটু আগে তোমাদেরকে বললাম না যে ইন্টেস্টাইনে যে এই যে লুমেন থেকে যে গ্লুকোজ অ্যাবজর্ব হচ্ছে কো ট্রান্সপোর্টের মাধ্যমে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে যে লুমেন থেকে সেলের ভিতরে আসে, এরপরে গ্লুকোজ অ্যাবজর্ব হওয়ার জন্য সেলের ভিতর থেকে কিন্তু আলটিমেটলি ব্লাডে যাওয়া লাগে। যে কোনো কিছু অ্যাবজর্ব হওয়ার জন্য তো প্রথমে ব্লাডে যাওয়া লাগে, রাইট? ওটা কিন্তু সেলের, মানে ধরো যে ইন্টেস্টাইনের যে লুমেন, ধরো এইটা হচ্ছিল আমার ইন্টেস্টাইন। ঠিক আছে, আমি এখানে একটু দেখাই, এইটা ধরো আমার ইন্টেস্টাইন। ওকে, এইটা আমাদের ইন্টেস্টাইন। এখন এইখানে তুমি যদি জুম করো, ঠিক আছে, ইন্টেস্টাইনের এর চারপাশে কিন্তু কি থাকবে, এখানে কিন্তু ব্লাড ভেসেলস থাকবে। ঠিক আছে, এইদিকে ব্লাড ভেসেলস থাকবে। এখন এখানে তুমি যদি জুম করো, তাহলে তুমি দেখতে পারবা যে এইটা হচ্ছিল আমার একটা সেল। ঠিক আছে, এটা ইন্টেস্টাইনের একটা সেল, ধরো এপিথেলিয়াল সেল এটা একটা। ঠিক আছে, আর এইদিকে থাকবে হচ্ছিল আমার ব্লাড, এখানে থাকবে আমার ব্লাড। তাহলে আমার অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু আমার এইটা হচ্ছিল সেল, আর এটা হচ্ছে আমার লুমেন। ঠিক আছে, মানে এই যে ইন্টেস্টাইনের এই অংশটাই কিন্তু লুমেন, যেদিক দিয়ে খাবার যাতায়াত করছে। এখন এইখান থেকে এই পর্যন্ত গেছে হচ্ছে আমার কো ট্রান্সপোর্টের মাধ্যমে, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু তাহলে অন্য কালার দিচ্ছি। আমি আসলে বুঝি না, এখানে কালো দিলে দেখা যাবে না, যাই হোক। ওকে, এবার দেখো, এটা ধরো আমার ইন্টেস্টাইন। ঠিক আছে, এটা আমার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন ধরো। তাহলে এখানে আমি যদি একটু জুম করি, এখানে ধরো আমি একটু জুম করলাম, তাহলে এটা হচ্ছিল আমার একটা ইন্টেস্টাইনের একটা সেল। এটাকে কি বলে, এন্টেরোসাইট। এন্টেরোসাইট হচ্ছে ইন্টেস্টাইনের সেল। এন্টেরিক মানে হচ্ছিল ইন্টেস্টাইন, আর এন্টেরোসাইট মানে ইন্টেস্টাইনের সেল। এইখানে ধরো আছে ব্লাড, এটা হচ্ছে আমার ব্লাড। আর এটা কি, এটা হচ্ছে আমার সেল, ইন্টেস্টাইনের সেল। আর এটা ধরো আমার লুমেন। ঠিক আছে,
লুমেন মানে কি, এই জায়গাটাকে লুমেন বলে, যেদিক দিয়ে খাবার আসা যাওয়া করতেছে। এখন এই লুমেন থেকে এইখান পর্যন্ত গ্লুকোজ গেছে আমার কিসের মাধ্যমে? সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে, কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের মাধ্যমে গেছে, ঠিক আছে। এখন এইখান থেকে ব্লাডে যাবে কিসের মাধ্যমে? এখান থেকে ব্লাডে যাবে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। এখানে কি হবে? এখানে কিন্তু সোডিয়াম আমার এখন এখানে বেশি, ঠিক আছে, আর এখানে ব্লাডে কিন্তু আমার সোডিয়াম কম। এখন এই বেশি থেকে কমের দিকে যাওয়ার জন্য তো আমার আর কোনো এনার্জি লাগতেছে না, এখানে জাস্ট একটা ক্যারিয়ার প্রোটিনের সাহায্যে কাজ করবে। ক্যারিয়ার প্রোটিনকে বলা হচ্ছে গ্লুট 4, গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 বলে, গ্লুট 4, ঠিক আছে। এই ক্যারিয়ার প্রোটিন, এই ক্যারিয়ার প্রোটিনটার মাধ্যমে তখন কি হবে? গ্লুকোজটা ব্লাডে চলে যাবে, আলটিমেটলি অ্যাবজর্ব হবে। তাহলে গ্লুকোজের অ্যাবজর্পশন যখন হচ্ছে ইন্টেস্টাইনাল সেল, ইন্টেস্টাইন থেকে গ্লুকোজের যখন অ্যাবজর্পশন হচ্ছে, তখন দেখো দুইটা প্রক্রিয়ায় কিন্তু কাজ করতেছে, একটা কো ট্রান্সপোর্ট আর একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। প্রথমে গ্লুকোজ কম থেকে বেশির দিকে গেল, তারপর গ্লুকোজ সেলের মধ্যে যখন বেশি হয়ে গেল, তখন এইখান থেকে আবার গ্লুকোজ ব্লাডে, যখন গ্লুকোজ কম তখন ব্লাডে চলে গেল ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সবই ঠিক, প্যাসিভ যেহেতু এখানে কোনো এনার্জি লাগবে না, সাবস্টেন্সের ট্রান্সপোর্ট হবে তার বেশি কনসেন্ট্রেশনের থেকে কম কনসেন্ট্রেশনের দিকে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছিল যে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে এখানে তো গেল, বাট এখানে যাওয়ার পরে যেটা হবে যে এখানে জাস্ট একটা জিনিস, যে এখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে এক্সট্রা, আর এখানে কিছু না, জাস্ট এখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে এক্সট্রা। এটাই হচ্ছে এখানে পার্থক্য, মেইন, আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার সবার কাছে? ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি ক্লিয়ার? ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি ক্লিয়ার? তাহলে এগুলো প্রতিটার কিন্তু তোমার সংজ্ঞা ধরবে, আইটেমে কিন্তু প্রতিটার সংজ্ঞা ধরবে, যে কোনটা বলতে কি বোঝে, এটা প্রতিটার সংজ্ঞা ধরবে আইটেমে। ধরো যে তোমার সংজ্ঞা কিভাবে ধরবে, ধরো বলবে হোয়াট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন, তখন তুমি যখন বলবা তখন বলবে যে এখানে একটা উদাহরণ দাও, তখন এই উদাহরণটা দিয়ে দিবা। তারপর বলবা, তারপর এখানে তোমাদেরকে আমি একটা দিব, তোমাদেরকে আমি এখানে একটা বাড়ির কাজ দিব, দেখার জন্য যে তোমরা কে কে পড়াশোনা করেছো। একটা বাড়ির কাজ দিব, মানে বই খুলে আদৌ দেখেছো কিনা ওটা জানার জন্য একটা বাড়ির কাজ দিব। সেটা হচ্ছে ভি ম্যাক্স। ভি ম্যাক্সটা কি এটা আমাকে তোমরা নেক্সট দিন ক্লাসে বলবা। ভি ম্যাক্সটা কি? আচ্ছা যাই হোক, হ্যাঁ, ভি ম্যাক্স জিনিসটা কি এটা তোমরা আমাকে নেক্সট দিন জানাবা, আমি ক্লাসে ধরবো যে ভি ম্যাক্সটা কি। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট যেটা, সেটা হয় এখানে গ্লুকোজের অ্যাবজর্পশনের সময় সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টটা হয়, যেটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সাথে ফ্যাসিলিটেড ডিফিউশনটাও হয়। ক্লিয়ার নাকি তোমাদের? বলো। তাহলে ভি ম্যাক্সটা তোমরা আমাকে নেক্সট দিন বলবা, যে হোয়াট ইজ ভি ম্যাক্স, এটা তোমরা আমাকে নেক্সট দিন বলবা, ঠিক আছে। ভি ম্যাক্সটা আসলে কি এটা আমাকে বলবা। এটা আমি একটা ক্লু দেই, এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের সাথে রিলেটেড। ফ্যাসিলিটেটেড ডিফিউশন যেটা, সেটার সাথে হচ্ছে ভি ম্যাক্স রিলেটেড। এখন এটা কি, এটা তোমরা আমাকে নেক্সট দিন বলবা, আমি ধরবো ক্লাসে। আর হচ্ছে একটা জিনিস, যে এই যে ক্যারিয়ার প্রোটিন আছে, এই ক্যারিয়ার প্রোটিনের সাথে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন। এটা মানে কি, যে ক্যারিয়ার প্রোটিন, ধরো এই যে ক্যারিয়ার প্রোটিন ক্যারি করতেছে, আয়ন যেভাবে ক্যারি করতে আসে, আর কত ক্যারি করবে, একটা সময় যে কিন্তু স্যাচুরেটেড হয়ে যাবে, ঠিক আছে, তখন হচ্ছিল স্যাচুরেশন বলে। যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন কি হবে, ক্যারিয়ার প্রোটিনের স্যাচুরেশন হয়ে গেলে তখন কিন্তু ওইভাবে আর ট্রান্সপোর্ট করতে পারবে না, ঠিক আছে। ক্যারিয়ার প্রোটিনের স্যাচুরেশন যদি হয় তখন কিন্তু ও ট্রান্সপোর্ট করতে পারবে না। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এই স্যাচুরেশনের একটা ব্যাপার আছে, তাই না? আবার ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু স্যাচুরেশনের একটা ব্যাপার থাকবে, কারণ ক্যারিয়ার প্রোটিন আছে, যেখানেই ক্যারিয়ার প্রোটিন আছে ওখানেই স্যাচুরেশন অফ প্রোটিনের একটা ব্যাপার থাকবে। মানে আমরা আছে না যে অনেক পড়তে পড়তে আমরা একদম বলি যে ফ্যাটিক হয়ে গিয়েছি বা স্যাচুরেটেড হয়ে গেছি, মানে একদম আমার ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যন্ত আমি নিয়ে নিয়েছি, এর বেশি আমি নিতে পারবো না। তেমনই ক্যারিয়ার প্রোটিনে ওর ধারণ ক্ষমতার পরিমাণ, সর্বোচ্চ পরিমাণও ট্রান্সপোর্ট করে ফেলেছে, আরও ট্রান্সপোর্ট করতে পারবে না। এটাই হচ্ছে স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। এবার আমরা মেমব্রেন পটেনশিয়ালে আসি, ঠিক আছে। মেমব্রেন পটেনশিয়াল আমি তোমাদের বেশি করব না, স্যাচুরেশন মানে কি ভোগী আপু, মানে আমি বুঝলাম না আসলে এটা কি বলতে চাচ্ছ। স্যাচুরেশন মানে আমি এটা আসলে তোমার কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া, কি বলতে চাচ্ছ। আচ্ছা, মেমব্রেন পটেনশিয়াল আজকে যতটুকু হবে ততটুকুই, হ্যাঁ সম্পৃক্ততা, এক্স্যাক্টলি
স্যাচুরেটেড সলিউশন হয় না, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এরকম। মেমব্রেন পটেনশিয়ালটা যতটুকু হয় আজকে ততটুকুই করব, নেক্সট দিন আমি বাকিটুকু মেমব্রেন পটেনশিয়াল বুঝাবো, ঠিক আছে? আজকে ট্রান্সপোর্টটা পুরাটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও, তারপর আমি তাহলে মেমব্রেন পটেনশিয়ালে আসবো। ট্রান্সপোর্টটা ক্লিয়ার হয়েছে নাকি আমাকে একটু জানাও, সবার কাছে ট্রান্সপোর্ট প্রসেস ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমি সামনে আগাবো। ট্রান্সপোর্ট প্রসেসটা ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, ট্রান্সপোর্টটা ক্লিয়ার কিনা বলো, এরপর তাহলে আমি মেমব্রেন পটেনশিয়ালে আসি। ওকে, ট্রান্সপোর্টটা ক্লিয়ার কিনা? মেমব্রেন পটেনশিয়াল আমি বেশিক্ষণ পড়াবো না আজকে, আসলে শুরু করতে একটু লেট হয়েছে তো এই জন্য একটু দেরি করে ছাড়বো। মেমব্রেন পটেনশিয়ালটা কি দেখো, মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে ইট ইজ দ্য ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। তাহলে মেমব্রেনের দুই সাইডে যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স, এটাই হচ্ছিল মেমব্রেন পটেনশিয়াল। তাহলে মেমব্রেন পটেনশিয়াল হচ্ছিল ইট ইজ দ্য ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেনের দুই পাশে যে পটেনশিয়ালের ডিফারেন্স। এখন এই পটেনশিয়াল মানে কিন্তু তোমরা আবার ফিজিক্সের বিভব শক্তি এখানে এনো না, এইটা হচ্ছিল যে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল কি, এই যে সেলের দুই পাশে আয়নের যে তারতম্য, আমি একটু আগে যে বললাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ওটাই কিন্তু আসলে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টও ওটাকে বলা যেতে পারে, বা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টও বলা যেতে পারে। কেন? কারণ এই যে সেল মেমব্রেনের দুই সাইডে আয়নের যে তারতম্য, এই যে তারতম্যটা তৈরি হয়েছে, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে পজিটিভ আয়নের পরিমাণ কম, বাইরে পজিটিভ আয়নের পরিমাণ বেশি, ঠিক আছে? এই জন্য কিন্তু একটা পোলারিটি তৈরি হয়েছে, বা এই যে আয়নের একটা তারতম্য বা চার্জের একটা ডিফারেন্স তৈরি হয়েছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে এরকম একটা ডিফারেন্স তৈরি হয়েছে, এটাই হচ্ছিল পটেনশিয়াল। তাহলে এটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, মেমব্রেনের দুই পাশে যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের ডিফারেন্স, এটাই হচ্ছিল, হ্যাঁ চার্জ ডিফারেন্স, এটাই হচ্ছিল মেমব্রেন পটেনশিয়াল। তাহলে এটা দুই ধরনের আছে দেখো, একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আর একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি আর অ্যাকশন পটেনশিয়ালটা কি, এটা তোমাদের জানা লাগবে যে হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এন্ড হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল। তাহলে প্রথমে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা বলি। গাইডেন বইয়ের সাথে কি কোনো সিডি থাকে না? আমার যতদূর মনে হয় এটা কোনো সিডি থাকে না। তুমি যদি এটার কোনো ভিডিও আরো যদি দেখতে চাও ইউটিউবে এরকম অনেক পাবা, বাট গাইডন বইয়ের সাথে সিডি থাকে নাকি আমি জানি না ভাইয়া, আমি যখন কিনেছি তখন এরকম কোনো কিছু আমি শুনি নাই। সাধারণ আমার মনে হয় না আছে গাইটনের সাথে কোনো এরকম সিডি, মানে যে বই তোমাকে পড়ায় দিবে, তাই না? এরকম আসলে মনে হয় না আছে, তোমাকে নিজেই পড়তে হবে এটা। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি তাহলে? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মানে একটা সেল রেস্টিং অবস্থায় ওর যে মেমব্রেন পটেনশিয়াল বা ওর মেমব্রেনের দুই পাশে যে চার্জের ডিফারেন্স, সেটাই হচ্ছিল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। মানে সেল রেস্টিং অবস্থায় যে পটেনশিয়ালটা থাকবে, একটা সেল রেস্ট করতেছে, রেস্ট মানে কি নর্মাল অবস্থায় যে সেলের অবস্থা, সেটাই হচ্ছিল ওর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেলের ক্ষেত্রে তোমরা মনে রাখবা সবসময় যে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? চ্যাপ্টার 5 এর ফার্স্ট প্যারাতে ভিডিও 5.1 দেখতে বলছে, এক মিনিট আমি একটু দেখি। চ্যাপ্টার 5 এর ফার্স্ট প্যারা, এখানে তো আমি কোথাও দেখি না ভিডিও দেখার কথা বলছে। চ্যাপ্টার 5 দেখো তো, চ্যাপ্টার 5 তো এইটাই, চ্যাপ্টার 5 তো এইটা দেখা যায় এখানে। এখানে ফার্স্ট প্যারাতে তো আমি কোনো, এটা আমার বই বাই দ্য ওয়ে, আসলে এরকম কোনো সিডি টিডি পাওয়া যায় নাকি আমি জানি না ভাইয়া, সম্ভবত পাওয়া যায় না, কারণ আমি কখনো কারোর কাছ থেকে শুনি নাই যে গাইটনের কেউ সিডি পড়তেছে, এরকম কিছু আমি শুনি নাই আর কি। সো এরকম মনে হয় না আছে। ওকে, যাই হোক, তো যেটা আমরা বলতেছিলাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আসলে কি, তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা যে সেলের যে পোলারিটি বা সেলের মধ্যে যে পটেনশিয়াল, সেটা কিন্তু সবসময় নেগেটিভ, ঠিক আছে? নর্মাল অবস্থায় সেলের মধ্যেকার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, সি ভিডিও,
আচ্ছা 5-1 কিন্তু কোনো ভিডিও না, এটা কিন্তু ফিগার আছে একটা। কোন ভিডিওর যে কথা বলছে? আমার এই বইটাও তো 14th এডিশন। আমার এই বইটাও দেখো 14th এডিশন, 14th এডিশন। সি ভিডিও 5-1। এখন 5-1 কিন্তু একটা, মানে এটা কিন্তু একটা ফিগার। আমি জানি না ভিডিওটা এটা ভুল করে বলছে নাকি। 5-1 কিন্তু একটা ফিগার, মানে চ্যাপ্টার 5 এর 1 নাম্বার ফিগার আসলে 5-1। 5-1 কোনো ভিডিও আমি না, জানি না আসলে এটা, বুঝছো? ড্যাম, আমার এখানে কি নাই? আমি তো কখনো কোনো ভিডিও দেখি নাই আসলে। হুম, আচ্ছা ঠিক আছে। আসলে এরকম কোনো ভিডিও আছে নাকি আমার আসলে জানা নাই ভাইয়ারা বা আপুরা, এজন্য ভিডিও থাকলে থাকবে, আমি জানি না। যাই হোক, আমি কোনো ভিডিও টিডিও এরকম দেখি নাই। আমারও 14th এডিশন বইয়ের। যেটাই হোক, রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা হচ্ছিল, সবসময় মনে রাখবা যে সেলের যে রেস্টিং মেমোরি পটেনশিয়াল সেটা কিন্তু সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে? সবসময় নেগেটিভ হবে। কেন রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা নেগেটিভ এটা আমরা আসছি, বা তোমাদের রেস্টিং মেমোরি পটেনশিয়াল, বিভিন্ন সেলের রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা মুখস্থ রাখা লাগবে। এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। বিভিন্ন রেস্টিং মেমোরি পটেনশিয়াল মুখস্থ রাখতে হবে। যেমন ধরো লং নার্ভ ফাইবারের -90 মিলিভোল্ট, এটার একক হচ্ছে মিলিভোল্ট, ঠিক আছে? -90 মিলিভোল্ট। তারপর স্কেইটাল মাসেলের ধরো -80 টু -90 মিলিভোল্ট। তারপর স্মুথ মাসেলের ধরো স্মুথ মাসেলের কত ছিল আমার ঠিক খেয়াল নাই, স্মুথ মাসেলের কত ছিল। তারপর এসএ নোডাল ফাইবার যেটা, সেটার আবার -55 থেকে -60 মিলিভোল্ট। এরকম রেস্টিং মেমোরি পটেনশিয়ালের একটা ছক। এটা তোমাদের যখন, এটা আসলে আমি কালেক্ট করছি, তো এটা আমি কালেক্ট করে আমার বইয়ে আটকায় দিয়েছিলাম আর কি, লিখে এরকম করে লিখে আটকায় রেখেছিলাম বইয়ে স্টিকি নোট দিয়ে। ওয়েট, এই যে এইভাবে স্টিকি নোট দিয়ে আটকায় রেখেছিলাম, বুঝছো? এই যে এখানে, কোথায়, এখানে স্টিকি নোট দিয়ে আটকায় রেখেছিলাম। -50 টু -60 স্মুথ মাসেল, হ্যাঁ থ্যাংক ইউ। -50 টু -60, এগুলো সবগুলো আরএমপি তোমরা এভাবে একসাথে করে স্টিকি নোট দিয়ে বইয়ে আটকায় রেখো, যাতে করে সবগুলো একবারই তোমার চোখের সামনে তুমি দেখতে পারো। ওকে, তাহলে এই যে বিভিন্ন রেস্টিং মেমোরি পটেনশিয়াল, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। বিভিন্ন সেলের রেস্টিং মেমোরি পটেনশিয়াল কার কোনটা কত। আমরা একটু পরে দেখবো যে -90 মিলিভোল্ট যে লার্জ নার্ভ ফাইবারের, এটা আসলে কিভাবে এসেছে বা কি সূত্র ইউজ করে এটা আসছে, এটা আমরা একটু পরে দেখবো। তার আগে রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা তোমরা তাহলে বুঝলা যে সেলের রেস্টিং অবস্থায় যেই মেমোরি পটেনশিয়ালটা বজায় থাকে সেলের দুই সাইডে, এটাই হচ্ছিল আমাদের রেস্টিং মেমোরি পটেনশিয়াল, ঠিক আছে? এবার আমরা একটু বইয়ে চলে যাই। মেমব্রেন পটেনশিয়াল, এই যে চলে এসেছে মেমব্রেন পটেনশিয়াল। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা, সেটা কেমনে আসলে অরিজিনেট করেছে, ঠিক আছে? নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা, সেটা কিভাবে অরিজিনেট করেছে, এটা হচ্ছিল 66 নাম্বার পেজ বইয়ের তোমাদের। তাহলে এটা দেখি আমরা, এটা নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট করে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুইটা সূত্রের ব্যাপারে জানতে হবে, একটা হচ্ছিল নার্নস্ট ইকুয়েশন আর একটা হচ্ছে গোল্ডম্যান ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশন আর গোল্ডম্যান ইকুয়েশন, এই দুটোর ব্যাপারে আমাদের জানতে হবে। নার্নস্ট ইকুয়েশন যেটা আছে NERNST, নার্নস্ট ইকুয়েশন আর একটা হচ্ছে গোল্ডম্যান ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশনের ব্যাপারে আমাদের জানা লাগবে, নার্নস্ট ইকুয়েশন আর গোল্ডম্যান ইকুয়েশন, ঠিক আছে? নার্নস্ট ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটার মাধ্যমে আমরা আসলে একটা আয়নের জন্য কি পটেনশিয়াল তৈরি হচ্ছে সেটা আমরা দেখি নার্নস্ট ইকুয়েশনটাতে। আর গোল্ডম্যান হচ্ছিল যে যখন একাধিক আয়ন থাকবে, ওই একাধিক আয়নের কন্ট্রিবিউশনের জন্য কি পরিমাণ মেমব্রেন পটেনশিয়াল তৈরি হচ্ছে সেটা আমরা দেখি গোল্ডম্যান ইকুয়েশন দিয়ে। তাহলে প্রথমে নার্নস্ট ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশনটা কি দেখো। নার্নস্ট ইকুয়েশনটা মনে হয় এর আগের পেজে আছে, যতদূর আমি জানি এর আগের পেজটাতে আছে মনে হয়, এই পেজে আছে, হ্যাঁ এই পেজে না নাকি এই পেজে, ও হ্যাঁ একদম প্রথম পেজে আছে। এই যে এটা হচ্ছে আমাদের নার্নস্ট ইকুয়েশন, এই যে দেখো এটা হচ্ছে আমাদের নার্নস্ট ইকুয়েশন। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের নার্নস্ট ইকুয়েশন।
এই নার্নস ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে নার্নস পটেনশিয়াল যেটা বা একটা আয়নের জন্য যে পটেনশিয়ালটা তৈরি হবে সেটাই দেখবো। যে দেখো বলছে দ্য নার্নস ইকুয়েশন ডিসক্রাইবস দ্য রিলেশনশিপ অফ ডিফিউশন পটেনশিয়াল টু দ্য আয়ন কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। ঠিক আছে, এই যে একটা আয়নের ডিফিউশনের জন্য যে মেমব্রেন পটেনশিয়ালটা তৈরি হবে সেটাই। এখন এখানে দেখো প্লাস মাইনাস দেওয়া আছে, আর জেড মানে তো তোমরা জানোই তাই না, জেড হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ যেটা আয়নের। ঠিক আছে, যেমন পটাশিয়াম আয়নের জন্য এই জেড এর মান হবে হচ্ছে +1, পটাশিয়ামের জন্য জেড এর মান হবে +1, আর সামনে দেখবা প্লাস মাইনাস আছে। আমি এখানে ইকুয়েশনটা একটু লিখে দেই তোমাদের সুবিধার জন্য, যে এটা হচ্ছে EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়ালস টু +-61/Z ইন্টু লগ অফ উপরে কনসেন্ট্রেশন অফ ইনসাইড সংক্ষেপে লিখলাম, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ আউটসাইড। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে আমাদের নার্নস ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু আমরা এটা বের করতে পারবো যে আসলে কি হবে। আর এখানে প্লাস মাইনাসের একটা জিনিস, যে যেই আয়নটা ডিফিউজ হবে সেটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এখানে আমরা নেগেটিভ চার্জটা ইউজ করব। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে বা পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে নেগেটিভ ইউজ করব, আর ক্লোরাইড বা বাইকার্বনেটের জন্য যদি আমরা এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে আমরা পজিটিভ ইউজ করব। ঠিক আছে, কারণ নেগেটিভ চার্জের জন্য কিন্তু পজিটিভ আসবে আর পজিটিভ চার্জের জন্য নেগেটিভ আসবে। কেন? কারণ আমরা জানি যে সেলের ভিতরে সবসময় নেগেটিভ চার্জ থাকবে, সবসময় সেলের ভিতরে নেগেটিভিটি থাকবে একটা। ঠিক আছে, এখন দেখো নার্নস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এখন চলে যাই ওই রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালের অরিজিনের যেটা, সেখানে আমরা চলে যাই। ঠিক আছে, এইখানে আমরা আসি। তাহলে এখানে দেখো ফার্স্টটাতে দেখো যে ধরে নিই আমরা মেমব্রেন পটেনশিয়ালটা শুধুমাত্র পটাশিয়ামের ডিফিউশনের জন্য হচ্ছে। ঠিক আছে, মেমব্রেন পটেনশিয়ালটা ধরো শুধুমাত্র পটাশিয়ামের ডিফিউশনের জন্য হচ্ছে। এখন নর্মাল অবস্থায় বাইরে পটাশিয়াম দেখো মাত্র 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এই যে এটা একটা নার্ভ ফাইবার, আমরা এখানে মেইনলি দেখবো যে নার্ভ ফাইবারের যে -90 মিলিভোল্ট সেটা আমরা দেখবো যে নার্নস ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আসছে। তাহলে এই যে দেখো এইখানে এই প্রথমের চিত্রটার ক্ষেত্রে দেখো বাইরে আছে 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পটাশিয়ামের কনসেন্ট্রেশন, আর ভিতরে 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পটাশিয়ামের কনসেন্ট্রেশন। ঠিক আছে, নার্ভ ফাইবারে। এখন তুমি যদি ওই নার্নস ইকুয়েশনটা আমি এখানে আবার লিখি। ঠিক আছে, EMF ইকুয়ালস টু +-61/Z ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন ইনসাইড by concentration outside, concentration inside by concentration outside। এটা হচ্ছে নার্নস ইকুয়েশন। তাহলে এখন এই ইকুয়েশনে তুমি যদি এখন দেখো ইনসাইড আর আউটসাইড, আমরা যদি এটা একটা করি, আমরা যদি এটার একটা অনুপাত এখানে আগে থেকে করা আছে, দেখো এই যে পটাশিয়াম ইনসাইড বাই আউটসাইডের অনুপাত কত, পটাশিয়াম ইনসাইড আর আউটসাইডের অনুপাত কত, দেখো 35। তাহলে পটাশিয়াম ইনসাইড বাই আউটসাইড, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি নার্নস ইকুয়েশনে বসাই তাহলে এইখানে আমরা এই পুরো অনুপাতটা হবে হচ্ছে 35, মানে log 35। ওকে, log 35 হবে এখানে। আর পটাশিয়ামের জন্য এটা তো আমরা ফার্স্টে মাইনাস ধরবো, তাহলে -61 ডিভাইডেড বাই পটাশিয়ামের জন্য জেড এর মান 1 ইন্টু log 35। তোমাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে বের করে দেখো যে কত আসে। এটা তোমাদের কারো কাছে ক্যালকুলেটর থাকে, বের করে দেখো এটা কত আসে পটাশিয়ামের জন্য। এটা আমরা এর ক্ষেত্রে দেখতেছি, এর ক্ষেত্রে আমরা নার্নস ইকুয়েশন বসায় দেখছি। কারো কাছে তোমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে এখানে মানগুলো বসায় দেখো। এখানে হচ্ছে মাইনাস ধরবো যেহেতু পটাশিয়ামটা আমাদের পজিটিভ আয়ন, 61 ডিভাইডেড বাই 1 পটাশিয়ামের জন্য +1 ইন্টু লগ ইন্টু 35, কারণ পটাশিয়ামের বাহিরের আর ভিতরের বাইরের কনসেন্ট্রেশন অনুপাত হচ্ছে 35, ভিতরের আর বাইরের কনসেন্ট্রেশন অনুপাত হচ্ছে 35। তাহলে এটার অ্যান্সার আসে আসলে -94, কারণ এটা এখানে দেওয়াই আছে। অ্যান্সার হচ্ছে -94 মিলিভোল্ট। হ্যাঁ, log 35 মানে হচ্ছে 1.54। ওইটার সাথে তুমি এখন গুণ দিবা হচ্ছে -61 ইন্টু 1.54, গুণ দিলে কত আসে দেখো, -94 মিলিভোল্ট আসবে। ঠিক আছে, এটা আসবে হচ্ছে -94 মিলিভোল্ট। এই ইকুয়েশন দিয়ে কেমনে বের করতে হয় এবার দেখতে পাচ্ছ তো, তাই না? তুমি যদি সোডিয়ামের ক্ষেত্রে এটা বের করো, সোডিয়ামের ক্ষেত্রে একইভাবে সোডিয়ামের জন্য এখানে মাইনাস নিবা 61 ডিভাইডেড বাই 1 ইন্টু লগ, এইখানে তুমি যেটা বসাবা সেটা হচ্ছে 0.1। কেন?
কারণ সোডিয়ামের ইনসাইড আর আউটসাইডের হচ্ছে 0.1, সোডিয়ামের ইনসাইড আর আউটসাইডের যে কনসেন্ট্রেশন এর অনুপাত সেটা হচ্ছে 0.1। সো তুমি ওখানে লগ 0.1 বসাবা, ঠিক আছে? তাহলে এটা মনে হয় কত আসে বলো তো, +61 আসে, তাই না? +61 মিলিভোল্ট আসে। যদি তুমি এটা একটু উপরে, হ্যাঁ, যদি তুমি সোডিয়ামের জন্য বের করো তাহলে +61 আসে। ওইটা 93.94 মানে আসলে -94, ঠিক আছে? পটাশিয়ামের জন্য মাইনাস, কারণ এই যে আমরা প্রথমেই দেখলাম না যে এই ইকুয়েশনে প্লাস মাইনাসের এটা ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আয়নটার ক্ষেত্রে তুমি এটা অনুপাত, মানে যে আয়নটার ক্ষেত্রে তুমি হিসাব করছো সেই আয়নটা যদি একটা পজিটিভলি চার্জড আয়ন হয় বা ক্যাটায়ন হয় তাহলে তুমি মাইনাসটা ধরবা প্রথমেই, আর যদি এটা একটা নেগেটিভলি চার্জড আয়ন হয় বা অ্যানায়ন হয় তাহলে তুমি প্লাস ধরবা, ঠিক আছে? এই জন্য পটাশিয়ামের জন্য মাইনাস, ঠিক আছে? ফার্স্টে প্লাস মাইনাসটা আগেই ধরে নেওয়া লাগবে। পটাশিয়াম যেহেতু একটা পজিটিভলি চার্জ আয়ন বা ক্যাটায়ন, এটার জন্য আমরা মাইনাস ধরবো। আর সোডিয়াম, আর যদি ধরো এখানে আমরা যদি একটা ক্লোরাইডের জন্য বের করতাম ধরো, বা বাইকার্বনেটের জন্য, তখন কিন্তু আমরা এখানে পজিটিভটা ধরতাম বা প্লাসটা ধরতাম, যেহেতু ওরা অ্যানায়ন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। আর জেডটা তো বললামই ইলেকট্রিক্যাল চার্জ, আর এটা এখানে। তাহলে সোডিয়ামের জন্য তুমি যদি এই নার্স ইকুয়েশন দিয়ে বের করো তাহলে কিন্তু +61 মিলিভোল্ট আসে, ঠিক আছে? তাহলে দেখো পটাশিয়াম একার জন্য যদি হইতো, পটাশিয়াম একার জন্য যদি নার্ভ ফাইবারের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল তৈরি হতো তাহলে সেটা হতো -94 মিলিভোল্ট, আর সোডিয়ামের জন্য যদি তৈরি হতো তাহলে সেটা হতো +61 মিলিভোল্ট। বাট আমরা জানি নার্ভ ফাইবারের মধ্যে কিন্তু সোডিয়াম পটাশিয়াম দুটাই থাকে, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম দুইটার ডিফিউশনের জন্যই কিন্তু নার্ভ ফাইবার যে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল সেটা তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটার জন্যই যখন আমরা এই ইকুয়েশনটা কাজে লাগাবো তখন আমাদের কি ইকুয়েশন ইউজ করতে হবে? গোল্ডম্যান ইকুয়েশন। কারণ আমি একটু আগেও বলেছি যে যখন একের বেশি ইকুয়েশন থাকবে তখন আমরা, মানে একের বেশি আয়ন থাকবে তখন আমরা গোল্ডম্যান ইকুয়েশনটা ইউজ করব, আর যখন অনলি একটা আয়ন থাকবে তখন আমরা নার্নসটা ইউজ করব। তাহলে এটা হচ্ছিল ফর ওয়ান আয়ন, এটা ফর ওয়ান, আর এটা হচ্ছিল গ্রেটার দেন ওয়ান। একের বেশি আয়ন যদি থাকে তাহলে আমরা গোল্ডম্যান ইকুয়েশনটা ইউজ করবো। এন্ড গোল্ডম্যান ইকুয়েশনে হাতে কলমে ধরে ওরকম আসলে দেখায় না, নার্নস্ট ইকুয়েশনটাই ম্যাডামরা সাধারণত একটু হইলেও তোমার কাছে জানতে দেবে, গোল্ডম্যানটা ওরকম জানতে চায় না। এই যে দেখো গোল্ডম্যান ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, এখানে গোল্ডম্যান ইকুয়েশনটা দেওয়া আছে, দেখো এখানে কি এই যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড এই সবগুলা চার্জের জন্য এখানে করা হয়েছে গোল্ডম্যান ইকুয়েশন যেটা, ঠিক আছে? এটা মুখস্থ রাখা লাগবে না, বাট নার্সটা একটু মুখস্থ রাখতে পারো, কারণ নার্সটা ধরে অনেক সময় ম্যাডামরা, সো নার্সটা একটু মুখস্থ রাখতে পারো। তা আমরা এখানে আবার চলে আসি। তাহলে এই যে এখানে দেখো এখন সোডিয়াম পটাশিয়াম এই দুইটার জন্য তুমি যদি গোল্ডম্যান ইকুয়েশনটা ইউজ করো তাহলে দেখবে এটা আসবে -86 মিলিভোল্ট। তাহলে এটা আসবে -86 মিলিভোল্ট, এখানে -86 মিলিভোল্ট আসছে। এটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম দুইটার জন্যই, যদি মানে দুইটার ডিফিউশনের কারণেই নার্ভ ফাইবারের -86 মিলিভোল্ট, ঠিক আছে? এখন দেখো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে লার্জ নার্ভ ফাইবারের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল -90 মিলিভোল্ট, লার্জ নার্ভ ফাইবারের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল আমাদের -90 মিলিভোল্ট। তাহলে বাকি -4 মিলিভোল্টটা তাহলে কোথা থেকে আসতেছে? এটা একটা কোয়েশ্চেন। তাহলে এইটা দেখো আমরা এখন দেখবো বাকি -4টা কোথা থেকে আসে। এই যে এই বাকি -4 যেটা সেটা আসে হচ্ছিল এইখান থেকে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের সেই সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্প। এই যে দেখো এখানে লেখা আছে when the moment potential is caused by diffusion of both sodium potassium ion plus pumping of both these ions by the sodium potassium pump। এই যে সি চিত্র, যেটা সি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পটার জন্য, মানে রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালে তোমার পটাশিয়াম ডিফিউশনেরও একটা কন্ট্রিবিউশন থাকতেছে, সোডিয়াম পটাশিয়াম দুইটার ডিফিউশনেরই একটা কন্ট্রিবিউশন থাকতেছে, আর সোডিয়াম পটাশিয়াম পাম্পেরও একটা কন্ট্রিবিউশন থাকতেছে। ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কন্ট্রিবিউশন কত? -4 মিলিভোল্ট। কেন -4? কারণ ওই যে তিনটা সোডিয়াম বের করে দিচ্ছে, দুইটা পটাশিয়াম ভিতরে ঢুকাচ্ছে, এই জন্য এখানে সামান্য একটু নেগেটিভিটি তৈরি হচ্ছে সেলের মধ্যে, যেটা কত পরিমাণ? -4 মিলিভোল্ট পরিমাণ। তাহলে -86 আর -4 মিলিভোল্ট দুইটা মিলায় কত? -90। তাহলে এইভাবে লার্জ নার্ভ ফাইবারের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল যেটা সেটা হয় হচ্ছে আলটিমেটলি -90 মিলিভোল্ট। তাহলে এটার কন্ট্রিবিউশন আমরা কি কি পাচ্ছি? কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন আউট অফ দ্য নার্ভ ফাইবার, কন্ট্রিবিউশন অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম ডিফিউশন আউট অফ দ্য নার্ভ ফাইবার, আর কন্ট্রিবিউশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তিনটা জিনিসের কন্ট্রিবিউশন আমরা পাইলাম যেটার মাধ্যমে এই রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালটা অরিজিনেট করেছে। তাহলে এই জায়গাটা যদি তোমাদের ক্লিয়ার যে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল অফ লার্জ নার্ভ ফাইবার এটা আসলে কেমনে আসছে, ক্লিয়ার তোমাদের এটা?
রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ নার্ভ ফাইবারটা কিভাবে আসলে অরিজিনেট করলো, ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে কিভাবে আসলে অরিজিনেট করেছে, এবং বইয়ে এটা সুন্দরভাবে লেখাও আছে যে আসলে কিভাবে অরিজিনেট করেছে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ নিউরন এখান থেকে শুরু হয়েছে, এখানে এটা কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ সোডিয়াম পটাশিয়াম আয়ন থ্রু দ্য মেমব্রেন, দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। হ্যাঁ, পাম্পের তো এখানে কাজ আছেই। আর হচ্ছে এই যে লিকেজ অফ পটাশিয়াম, এই যে দেখো কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম, এই যে অরিজিনটা যেটা দেখো, অরিজিন অফ নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এখানে দেখো কন্ট্রিবিউশন অফ দ্য পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল এইটা আছে। তারপরে পরেরটায় দেখো, পরেরটাই হচ্ছে এই যে কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন থ্রু দ্য নার্ভ মেমব্রেন আর কন্ট্রিবিউশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই তিনজনের কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ নার্ভ ফাইবার যেটা সেটা জেনারেটেড হচ্ছে। এখন এই নার্ভ ফাইবারটা এখানেই যেহেতু এটা একদম ডিটেলসে বলা আছে, সুতরাং এটা তোমরা সোডিয়ামের নার্নস ইকুয়েশনটা আবার বলেন। সোডিয়ামের নার্নস ইকুয়েশনটা কিছুই না ভাইয়া, এখানে দেখো সোডিয়ামের নার্নস ইকুয়েশনটা তুমি যদি জাস্ট সোডিয়াম আয়নের জন্য বের করতে চাও, তাহলে এই যে নার্নস ইকুয়েশন এখানে বসাবা। সোডিয়াম যেহেতু একটা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, এটার জন্য প্রথমে -61 ডিভাইডেড বাই 1, জেড হচ্ছে 1। কেন? কারণ সোডিয়ামের চার্জ হচ্ছে +1। লগ ইনটু এখানে বসাবা 0.1। কেন? কারণ এই যে সোডিয়ামের ইনসাইড আর আউটসাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। সোডিয়ামের ইনসাইড আর আউটসাইডের কনসেন্ট্রেশন, ইনসাইড সোডিয়াম দেখো অনলি 14 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর আউটসাইড হচ্ছে 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই দুইটার যদি তুমি অনুপাত করো তাহলে আসবে 0.1। এই রেশিওটাই আলটিমেটলি তোমার এইখানে বসাতে হবে লগ 0.1 এ। তাহলে লগ 0.1 এর মান যেটা, সেটার সাথে এই যে -61 ডিভাইডেড বাই 1 মানে -61 ইন্টু লগ 0.1, এইটা ক্যালকুলেট করে তোমার আসবে দেখবো +61, কারণ লগ 0.1 মানে হচ্ছে -1। তাহলে -61 ইন্টু -1 ইকুয়ালস টু +61। তাহলে তোমার সোডিয়ামের জন্য তুমি যদি খালি নার্নস ইকুয়েশনটা বের করো তাহলে এটার মান আসবে +61 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে পটাশিয়ামের জন্য যখন বের করলে আসলো -94 মিলিভোল্ট, সোডিয়ামের জন্য আসলো হচ্ছে +61 মিলিভোল্ট। এখন এই সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটার কন্ট্রিবিউশনের জন্য যখন আমি বের করব, তখন আমি গোল্ডম্যান ইকুয়েশন দিয়ে বের করবো, যেহেতু একের বেশি আয়ন চলে আসছে এখানে। দেন ওইটা বের করার পরে আমি দেখবো আলটিমেটলি এখানে আমার আসবে -86 মিলিভোল্ট। বাকি -4 মিলিভোল্টটা আমার আসতেছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের জন্য। ক্লিয়ার? নার্ভ ফাইবারের এটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? নার্ভ ফাইবারের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ক্লিয়ার কিনা তোমরা জানাও। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা ক্লিয়ার কিনা? এভাবেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা জেনারেট হয়। এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কেন নেগেটিভ, মানে সেল কেন রেস্টিং অবস্থায় নেগেটিভ পটেনশিয়াল কেন হচ্ছে সেলের, এটার ক্ষেত্রে তোমরা বলবা যে এই যে ধরো এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা কাজ করে, সেটা কাজ করার মাধ্যমে কি করে, যে নেগেটিভিটি, সেলের মধ্যে কিন্তু সবসময় একটা নেগেটিভিটি থাকতেছে। সেল কিন্তু কখনো পজিটিভলি চার্জ হয় না, সেলের ভিতরে রেস্টিং অবস্থায় সবসময় নেগেটিভলি চার্জ থাকবে, এবং রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অলওয়েজ এ নেগেটিভ। এটা দেখো এই যে ইকুয়েশন দিয়ে আমরা প্রমাণ করে দিলাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন নেগেটিভ। এটা আমরা জাস্ট একটা সেলের ক্ষেত্রে দেখছি, লার্জ নার্ভ ফাইবার। এভাবে প্রতিটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যে আছে, স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল, এসেনোডাল ফাইবার, সবগুলোরই কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এভাবে কোনো না কোনোভাবে বের করা হয়েছে, এবং প্রতিটাই কিন্তু মাইনাস আসে। ক্লিয়ার? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ক্লিয়ার? এখন তোমরা বললে আমি অ্যাকশন পটেনশিয়াল শুরু করব, না হলে আমি এটা সামনের দিন পড়াবো। তোমরা বলো যে এখন অ্যাকশন পটেনশিয়াল শুরু করবো কিনা, তোমরা নিতে পারবা কিনা। যদি নিতে পারো তাহলে এখন পড়াবা, যদি না নিতে পারো তাহলে সামনের দিন পড়াবো। তোমরা বলো এটা ক্লিয়ার কিনা এবং অ্যাকশন পটেনশিয়ালটা শুরু করবো কিনা। অ্যাকশন পটেনশিয়াল শুরু করবো নাকি বলো। যদি তোমরা চাও অ্যাকশন পটেনশিয়ালটা আজকেই পড়ায় দিব তাহলে আমি পড়ায় দিব, আর যদি চাও যে না আপু তাড়াহুড়া হয়ে যাচ্ছে, নেক্সট দিন আমরা মাসেল ফিজিওলজির সাথে অ্যাকশন পটেনশিয়ালটা পড়বো, তাও হবে। আমাকে বলো যে এটা তোমরা আজকে দেখবা নাকি কালকে। সবাই একটু জানাও যে আর নিতে পারবা নাকি। আচ্ছা ঠিক আছে, সামনের দিন পড়া না পর আজকেরটা ব্রেনে ইনপুট দিয়ে নেই। ওকে, সামনের দিন তাহলে আজকেরটা, তাহলে আজকে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পর্যন্তই থাকুক। আমি আসলে জানতাম যে আজকে ট্রান্সপোর্ট পটেনশিয়াল দুটো একসাথে পড়ানো হবে না, মানে শেষ করা হবে না, একটু বাকি থেকেই যাবে। যাই হোক, আজকের পড়াটা পুরোপুরি ক্লিয়ার কিনা। আজকে কিন্তু আপু কালকে, আচ্ছা কালকে না, আমি নেক্সট ক্লাস নিব হচ্ছিল তোমাদের মঙ্গলবারে ক্লাস নিব, নেক্সট ক্লাস। তাহলে মঙ্গলবারে তখন মাসেল ফিজিওলজি আর পটেনশিয়াল মানে অ্যাকশন পটেনশিয়াল দুটোই পড়ায় দিব।
মাসেল ফিজিওলজি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর অনেক মলিকুলার লেভেলে কিন্তু আমি পড়াবো। আমি ফ্রি ক্লাস যেটা নিয়েছিলাম সেটাতেও আমি অনেক মলিকুলার লেভেলে পড়াইছিলাম এবং ওই ক্লাসটা মনে হয় আমি 1.5 ঘন্টা যাবত নিয়েছিলাম, কারণ ওটা অনেক বেশি পড়াইছিলাম আমি একদিনে। মানে ওই দিন আমি একদিনে ট্রান্সপোর্ট, পটেনশিয়াল, মাসেল ফিজিওলজি তিনটাই পড়াইছিলাম। তো যাই হোক, এখন আমি যেহেতু একটু আস্তে আস্তে ক্লাস নিচ্ছি, তাই আজকে ট্রান্সপোর্ট আর পটেনশিয়ালের অর্ধেক শেষ করলাম। নেক্সট দিন আমরা পটেনশিয়ালের বাকি অর্ধেক আর মাসেল ফিজিওলজিটা দেখবো। আজকের পড়াতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে জানাও, যদি সমস্যা থাকে আমি তাহলে ক্লিয়ার করে দিব, এখনই বলো। আর তোমাদেরকে যেটা দিলাম ভিম্যাক্স, ভিম্যাক্স কি এটা হচ্ছে আমাকে বের করে তোমরা জানাবা ভিম্যাক্স কি। আপু আপনাদের ওয়ার্ড ডিউটিতে কি কি করতে হয়? আমাদের ওয়ার্ড ডিউটিতে কোনো কাজ নেই, আমরা জাস্ট যাব, যে আমরা আমাদের টিচার থাকে, টিচার আমাদের ক্লাস নেন, আমরা যে ক্লাস নিই। আর আমরা একটু পেশেন্ট দেখানো আমাদেরকে এখন শিখায়, আমরা এখন পেশেন্ট দেখতে পারি না বা ডায়াগনোসিস করতে পারি না, আমাদেরকে এখন টিচাররা হাতে কলমে শিখায় যে কিভাবে একটা পেশেন্টের হিস্ট্রি নিবা, কিভাবে একটা পেশেন্টের কি হয়েছে সেটা বের করবা। এখন মেইনলি আমাদের পেশেন্টের সাথে কথা বলার সময়, গল্প করার সময়, আমরা এখন ওরকম ডায়াগনোসিস করি না, আমরা এখন মেইনলি ওয়ার্ডে যাই টিচারের ক্লাস করতে। যাই হোক, তোমাদের ক্লিয়ার এই পর্যন্ত? গোল্ডম্যানের পারমিবিলিটির কাজটা একটু বুঝান। গোল্ডম্যানের পারমিবিলিটি মেইন কথা হচ্ছে ভাইয়া, গোল্ডম্যান ইকুয়েশনটা হচ্ছে যখন একের অধিক আয়ন থাকবে তখন আমরা ইকুয়েশনটা ইউজ করি। ইকুয়েশনটা তোমাদের মানে কখনো বলবে না পরীক্ষায় যে এইটা ইউজ করে তুমি এর পটেনশিয়াল বের করো, এটা কখনো পরীক্ষায় আসবে না। নার্স ইকুয়েশনটা তুমি যদি অনেক ভালো পারো পরীক্ষায় এটা ধরতে পারে, বাট রেয়ারলি এটাও ধরে না। তোমার যে ইকুয়েশনটা মুখস্থ রাখা লাগবে এমন না, বাট এটা তোমার বোঝার জন্য যে নার্ভ ফাইবারের পটেনশিয়ালটা -90 যে আসছে, এটা আসলে কিভাবে আসছে, এই ইকুয়েশনগুলো ইউজ করে আসছে। নার্ভসটাই ইজি, যেহেতু একটা আয়ন ইউজ করে ওখানে বের করা যায়, এই জন্য আয়নসটাই সাধারণত এখানে ব্যাখ্যা করা আছে এবং দেখানো হয়। গোল্ডম্যানের ব্যাপারে এখানে ব্যাখ্যা করা নাই, জাস্ট এই যে সোডিয়াম আর পটাশিয়াম, ধরো ফার্স্টে আমি যখন জাস্ট সোডিয়াম আয়নের জন্য বের করলাম তখন ওখানে দেখলাম +61 মিলিভোল্ট আসলো নার্ভস দিয়ে। তারপর আমি আবার জাস্ট পটাশিয়ামের জন্য বের করলাম, তখন দেখলাম -94 মিলিভোল্ট আসলো। তারপরে এখন সোডিয়াম আর পটাশিয়াম দুইটারই তো কন্ট্রিবিউশন আছে লার্জ নার্ভ ফাইবারের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেশনে। তো এই জন্য তখন যখন আমি দুইটা আয়ন নিয়ে যখন বের করবো যে এই দুইটা আয়নের জন্য কতটুকু হবে, তখন আমরা গোল্ডম্যান ইকুয়েশন ইউজ করবো এবং দেখবো আলটিমেটলি -86 মিলিভোল্ট আসে। ঠিক আছে, এইটাই গোল্ডম্যান ইকুয়েশন নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। নার্ভসটা আপাতত যতটুকু বুঝলাম অতটুকু বুঝলেই হলো। ক্লিয়ার সবার? সবার যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবার যদি ক্লিয়ার থাকে। ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার নাকি একটু জানাও, আর যে কয়জনই আসো সবার ক্লিয়ার নাকি? থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দাঁড়ান ভাইয়া দেখি সবার ক্লিয়ার নাকি, নাকি আর কেউ কিছু বলবে না, সবাই মনে হয় চলে গেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।